চাইলে দেখে নিতে পারবা। আর কালকে হচ্ছে যে প্রবলেমগুলো লেফট আউট ছিল ওইগুলো দিয়ে আজকে আমরা শুরু করব। আর আজকে নতুন একটা টপিক আমরা শুরু করব, সেটা হচ্ছে গাউসের সূত্র। তো একদিনেই গাউসের সূত্র আমরা পুরোটা শেষ করব না। আজকে হচ্ছে গাউসের সূত্রের যে মেইন মেইন পার্টগুলো, মানে ইলেকট্রিক ফ্লাক্স, তারপর হচ্ছে গাউসিয়ান তল, এই জিনিসগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা বা এই বেসিকটা হচ্ছে খুব স্ট্রং থাকা দরকার। তো এটা এখন তো তোমাদের লাগবেই, এখান থেকে পরীক্ষায় হালকা পাতলা প্রশ্ন আসে, এগুলো উত্তর দিতে পারবা, অ্যাডমিশন টেস্টে আসে, ওগুলো উত্তর দিতে পারবা। আর পরবর্তীতে যারা হচ্ছে ট্রিপলি পড়বা কিংবা হচ্ছে ফিজিক্স নিয়ে পড়বা, তোমাদের তো ইলেকট্রোম্যাগনেটিক্স পড়তেই হবে। তো ইলেকট্রোম্যাগনেটিক্স একদম মানে বেসিকে শুরুর দিকেই হচ্ছে এই জিনিসগুলো খুব কাজে লাগে। সো এখন যদি তোমাদের এটার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়, বেসিকটা মজবুত হয়, ওই পর্যন্ত গিয়ে তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। সো আজকে আমরা নতুন টপিক শুরু করব, গাউস। বাট গত দিনের টপিকের একটা দুইটা জিনিস আমরা একটু রিক্যাপ করে আসব। মোস্টলি হচ্ছে ওই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে ডাইপোল, সেটাকে ঘোরানোর জন্য কৃত কাজ, স্থিতিশক্তি, তারপর হচ্ছে ডাইপোলের জন্য হচ্ছে তোমার দোলনকাল, এই জিনিসগুলা এগুলো আমরা একটু রিক্যাপ করে এসে তারপরে শুরু করব। তাহলে চলো আমরা একটু শুরু করি। সো আজকে আমাদের P52। এই যে এটা দিয়ে আমরা শুরু করি। লিথিয়াম প্লাস আর লিথিয়াম মাইনাস নিয়ে একটা তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। তো চিত্র বলছে যে এই চিত্র যেটা, এই চিত্রে দ্বিমেরুটাকে তড়িৎ ক্ষেত্রের দিকে ঘুরাইতে কৃত কাজ কত। তড়িৎ ক্ষেত্রের দিকে ঘুরাইতে কৃত কাজ কত। তো আমরা ধরি যে এখানে হচ্ছে একটা লিথিয়াম প্লাস আছে, এই যে এখানে একটা লিথিয়াম প্লাস আছে। আর তাহলে এখানে কি আছে, এখানে আছে একটা লিথিয়াম মাইনাস। তাহলে লিথিয়াম প্লাস বা লিথিয়াম মাইনাস এগুলার যে চার্জের পরিমাণ, সেই চার্জের পরিমাণটা তো আমরা জানি। লিথিয়াম প্লাস মানে কি, লিথিয়াম থেকে একটা ইলেকট্রন খুলে নেওয়া হয়েছে। তাহলে ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন এখন বেশি আছে। তো এমনিতে তোমার লিথিয়ামে প্রোটন থাকেই কয়টা, তিনটা। ইলেকট্রন থাকে কয়টা, তিনটা। তো আমরা একটা ইলেকট্রন খুলে নিছি, তাহলে দুইটা ইলেকট্রন তিনটা প্রোটন। তাহলে ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন বেশি। তাহলে এই লিথিয়ামের যে প্লাস চার্জটা সেটা কত হবে, এক্স্যাক্টলি একটা প্রোটনের চার্জের সমান, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এটা হচ্ছে লিথিয়ামের চার্জ। আর এখন ওই যে এটার যে ডাইপোল লেংথ টুয়াইস এল, এটা বলা হয়েছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। এখন এই ডাইপোলটাকে বলছে তড়িৎ ক্ষেত্রের দিকে ঘুরাইতে কৃত কাজ বের করতে। তাহলে আমরা ডাব্লিউ বা ওয়ার্ক ডান এটার একটা ফর্মুলা জানতাম। ফর্মুলাটা হচ্ছে W = P E cos θ1 মাইনাস cos θ2। এই যে এইটা জানতাম। তো এখানে তাহলে আগে পি বের করা লাগবে। আমাদের পি কি, ডাইপোল মোমেন্ট। এটার ভ্যালু কত, Q × 2s L। তাহলে Q × 2s L, এই ভ্যালুটা কত হয় আমরা একটু দেখি। আমাদের কিউ এর ভ্যালু তো জানা আছে, 1.6 × 10⁻⁹ আর এল এর ভ্যালু হচ্ছে 2s L, 0.05। তাহলে 8 × 10⁻⁻21। তাহলে হচ্ছে 8 × 10⁻⁻21, এইটা আসছে। তো 1.6 এর সাথে তোমার এই 5 গুণ করাতে ওই যে আমার ভগ্নাংশ চলে গেছে আর কি, দশমিক চলে গেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু। তো পি এর হচ্ছে ইউনিট কি মনে আছে নিশ্চয়ই, কুলম্ব মিটার। তাহলে এখানে আমরা কুলম্ব লিখবো, এখানে হচ্ছে মিটার লিখবো। সেন্টিমিটার মনে হইতে পারে, কিন্তু সেন্টিমিটারে তো সিও ছোট, এম ও ছোট। আর কুলম্ব মিটার যখন লিখতেছি তখন সি বড় আর এম হচ্ছে ছোট, এইটা। লিজা একটা সুন্দর কথা বলছো যে ইলেকট্রিক ডাইপোলের সবগুলা ফর্মুলা বুঝতে প্রবলেম হয়, সবগুলা একসাথে লিখে দিলে অনেক হেল্প হইতো। ওই যে গত ক্লাসে ওই প্রাবল্যের সবগুলা ফর্মুলা কিন্তু একসাথে লিখেই দিছি। আবার সামনের ক্লাসে এই আজকের ক্লাসে গাউসটা শুরু হয়ে গেলে সামনের ক্লাসে হচ্ছে আবার একসাথে আমরা বিভবের ফর্মুলা গুলাও লিখবো না, অসুবিধা নেই। তুমি যেটা চাইছো এটা লিখে দিব না। বাট অলরেডি তো ছক করা আছে, তুমি চাইলে নিজে ওই ছকের মধ্যে লিখে নিতে পারবা। ওকে। আর আনাস জিজ্ঞেস করছো যে ওয়ার্ক ডান বাই হুম। এখানে হচ্ছে মানে ওয়ার্ক ডান বাই হুম, এটা বুঝতে গেলে তোমাকে একটু চিন্তা করতে হবে। তোমার প্রশ্নটা ভালো, আমি এই অঙ্কটা করাইতে করাইতেই ব্যাখ্যা করি, তাহলে একদম সুন্দরভাবে বুঝে যাবা। দেখো এক্স্যাক্টলি এই অঙ্কটা দিয়েই আমি এক্সাম্পলটা দেই।
এই অঙ্কটা দিয়েই এক্সাম্পলটা দেই। তাহলে আমাদের ফর্মুলা আসছিল পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে আমরা একটু ভ্যালু বসাই। পি এর জায়গায় কত বসাবো আমরা? 8 ইন্টু 10⁻⁻21 বসাইলাম। ই এর জায়গায় কত বসাবো আমরা? ই এর ভ্যালু দেওয়া আছে ওই যে প্রশ্নে, 552। তাহলে এখানে হচ্ছে 552 বসাইলাম। এইবার দেখো কস থিটা 1 আমাকে বলছে যে তড়িৎ ক্ষেত্রের দিকে ঘুরাইতে। কথাটার মানে কি? মানে হচ্ছে এই যে এটা তড়িৎ ক্ষেত্র, এখন আমার ডাইপোলটা কিভাবে আছে? পি, পি কোন দিকে আছে? এদিকে। সেই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। সেখান থেকে আমার এটাকে ঘুরায়ে কেমন করতে হবে? ই যেদিকে, পি হচ্ছে সেদিকেই বানাইতে হবে। তাহলে এখানে যদি 30 ডিগ্রি হয়, এখানে ই আর পি একই দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে কত ডিগ্রি আছে? 0 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি হচ্ছে আমাদের θ1, আর এই 0 ডিগ্রি হচ্ছে আমাদের θ2। তাহলে আমরা এখানে cos 30 মাইনাস cos 0 এইটা বানাইলাম, ইকুয়ালস দেখো কি আসে, তাইলেই তুমি বুঝে যাবা এটা ওয়ার্ক ডান বাই হুম। তাহলে এখানে হচ্ছে 8 × 10⁻⁻21 ইন্টু 552 ইন্টু cos 30 মাইনাস cos 0 আসছে -5.92 10⁻⁻19, -5.92 10⁻⁻19 জুল। এইটা। সো অ্যাকচুয়ালি আমরা সবসময়ই ফর্মুলা ডেভেলপ করার সময় যেটা বের করি সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এজেন্ট। কি বের করি? ওয়ার্ক ডান বাই এজেন্ট, এটা বের করি। তাহলে একটু খেয়াল করে দেখো, ডাইপোলটা এইরকম থাকা অবস্থায় আমরা যদি কেউ কিছু না করি, জাস্ট ডাইপোলটাকে এইরকম অবস্থায় এনে ছেড়ে দেই, ও ন্যাচারালি কি করবে? ন্যাচারালি হচ্ছে এই লিথিয়াম প্লাস তড়িৎ ক্ষেত্রের দিকে ফোর্স অনুভব করবে, লিথিয়াম মাইনাস তড়িৎ ক্ষেত্রের অপোজিট ডিরেকশনে ফোর্স অনুভব করবে। তো ও আপনা আপনি এদিকে এক্সিলারেট হবে, এইভাবে অ্যাঙ্গুলারলি এক্সিলারেট হয়ে এখানে আসার চেষ্টা করবে। এখানে এসে থাকতে পারবে না, ও ওভারশুট করে চলে যাবে, তারপর অসিলেট করতে থাকবে, সেটা ঠিক আছে। বাট ও ন্যাচারালি তো এদিকে যাইতে চায় এবং এদিকে যাইতে যেতে তার এক্সিলারেশন হয়। তাহলে আমরা যদি ওকে শুধুমাত্র ত্বরণহীন ভাবে বা সমদ্রুতিতে ঘুরায় এই জায়গায় আনতে চাই, তাইলে আমি বা এজেন্ট আমাকে আসলে কি করতে হবে? তড়িৎ ক্ষেত্র ওকে যেদিকে টর্ক দিচ্ছে আসলে হচ্ছে তার অপোজিট ডিরেকশনে একটা টর্ক অ্যাপ্লাই করে আস্তে আস্তে ছাড় দিতে হবে, যাতে হচ্ছে ছাড় দিলে এটা আস্তে 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 এখানে এসে থামে এরকম করে, বা সমবেগে এখানে আসে। তাই না? ঠিক যেমনি এই যে এই বস্তুটাকে আমি ধরে রাখছি, পৃথিবীতে ওকে টানতেছে, তাহলে আমি উপরের দিকে ওকে বল প্রয়োগ করে ধরে রাখছি, নাহলে তো ও পড়ে যেত। এবার আমি আস্তে আস্তে একটু একটু করে ছাড় দিচ্ছি, ও নামতেছে। তাই না? তাহলে আমি ওকে যে উপর থেকে আস্তে করে নিচে নামাইলাম, ছেড়ে দিলে তো ধূপ করে পড়ে যেত, ত্বরণ হইতো। বাট আমি যে সমবেগে নামাচ্ছি, সো আমি তো উপরের দিকেই বল প্রয়োগ করতেছি, বস্তুকে নামাচ্ছি নিচে, তাহলে আমার দ্বারা নেগেটিভ কাজ হইলো। এইখানেও আসলে তাই, ও ন্যাচারালি এদিকে ত্বরণ সহকারে ঠাস করে এখানে চলে আসতো। বাট আমি সেটা আসতে না দিয়ে আমি কাউন্টার টর্ক অ্যাপ্লাই করে বা ওইদিকে ঘোরানোর চেষ্টা করে ওকে আস্তে আস্তে এখানে নিয়ে আসছি। তাহলে আমার বা এজেন্টের কৃত কাজটা কতটুকু? নেগেটিভ না? তাহলে এই এক্স্যাক্টলি এইটাই কিন্তু আসছে। তাহলে এই ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এজেন্ট। তোমার এইখানে প্রশ্নের মধ্যে যদি বলতো যে তড়িৎ ক্ষেত্রের দিকে ঘোরাতে তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃত কাজ কত, তাহলে তুমি সিম্পলি সূত্রটা উল্টায় দিতা। তাহলে পিই কস থিটা 2 মাইনাস কস থিটা 1 তুমি তখন লিখতা। ওটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দ্বারা কৃত কাজ। আর আমরা যেটা বের করছি এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। তাহলে আমি এখানে হচ্ছে বাইরে আস্তে করে লিখে রাখলাম এজেন্ট কর্তৃক, এজেন্ট কর্তৃক। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে। এই যে লুৎফুর বের করে ফেলছো -5.196 × 10⁻⁻19 জুল, ভেরি গুড। তো এই যে এই ধরনের ছোট কাজ যেগুলা, তো সেগুলাতেও যে অনেক ছোট ছোট মান আছে, 10⁻⁻19 জুল। তো 1.6 × 10⁻⁻19 জুল, ওই এই এককটাকে কিন্তু আবার কি বলে? 1 ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি বলে, তাই না? তো সেটা দিয়েও এক্সপ্রেস করা যাইতো। তাহলে এইটা আমরা আশা করি বুঝছি। তাইলে নেক্সট এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মেইন 2019 এটার প্রশ্ন। তো এখন কি আসছে একটু দেখো তো।
বলছে an electric field of 1000 volt/meter is applied to an electric dipole at an angle of 45 degrees. The value of electric dipole moment is 10 to the power minus 29 coulomb meter. What is the potential energy of the electric dipole? What is the potential energy of the electric dipole? তাহলে পোটেনশিয়াল এনার্জি এখানে কই থেকে আসলো একটু হিসাব করি তো। আসো দেখি। ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে। এখন এই জিনিসটা আমাদের মোমেন্টটা আছে এইভাবে, এই যে ডাইপোল মোমেন্ট পি, সেটা আছে এইভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো ডাইপোল মোমেন্ট এইভাবে আছে বলা যেই কথা, তো সেখানে আমি বলতে পারি না যে আমার নেগেটিভ চার্জটা এইখানে আছে, পজিটিভ চার্জটা এইখানে আছে, এদের মধ্যবর্তী দূরত্ব 2l, একই কথা, একই কথা। তো যাই হোক, আমাকে ডিরেক্টলি একবারে ডাইপোল মোমেন্টের ভ্যালুই দিয়ে দিছে, তো আমার এই বেশি ডিটেইলসে যাওয়ার দরকার নাই। তাইলে এই যে এই ডাইপোল মোমেন্টটা যখন 45 ডিগ্রিতে আছে, ই যে এদিকে, তাইলে এই ডাইপোলের সঞ্চিত শক্তি বা হচ্ছে এখানে স্থিতিশক্তি, সঞ্চিত স্থিতিশক্তি কত? তাহলে এটা হচ্ছে ডাইপোলকে ডাইপোলকে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে রাখতে রাখতে কৃতকাজী কৃতকাজী এতে স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে, স্থিতিশক্তি হিসেবে হিসেবে জমা থাকবে। এটুক যে বুঝবে সে এক লাইনে সমাধান করে ফেলতে পারবে। তাহলে সমাধান কি? তাহলে 0 থেকে 45-এ ঘুরাইছি, তাহলে এটা হচ্ছে আমাদের θ1, আর এই 45 এটা হচ্ছে আমাদের θ2। তাহলে W ইকুয়ালস পি ই cos θ1 মাইনাস cos θ2। তাহলে আমরা এখন ভ্যালু বসাই। পি এর ভ্যালু আমাদের কি এখানে বলে দিছে? হ্যাঁ, 10⁻⁻29, 10⁻⁻29। ই এর ভ্যালু কি বলে দিছে? হ্যাঁ, 1000। তাহলে এখানে 1000 বসাই দিলাম, ইন্টু কজ 0, θ1 তো আমাদের এখানে 0, মাইনাস কজ 45। তাহলে এইখান থেকে তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে যে পোটেনশিয়াল এনার্জি কতটুকু। সো 10⁻⁻29 ইন্টু 1000 ইন্টু cos 0 মাইনাস cos 45, অ্যান্সার হচ্ছে 2.93 10⁻⁻27, 2.93 10⁻⁻27। এইটা এত জুল। তাহলে এখন দেখি কোনটার সাথে মিলে, কোনটার সাথে মিলে। তাহলে এখানে 2.93 কোনটার সাথে তো মিলতেছে না। পটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রিক ডাইপোল কোনোর সাথে মিলতেছে না, অপশনে হচ্ছে গরমিল আছে। তাইলে দাঁড়াও, আমরা হিসাবে ভুল করছি কিনা একটু দেখে নিই। পি ঠিক আছে, পি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট 10⁻⁻29, আর হচ্ছে ই, ই হচ্ছে 1000, হ্যাঁ, আর হচ্ছে cos 0 মাইনাস cos 45। ঠিকই তো আছে, আমাদের হিসাবে তো ভুল নাই। তাহলে ডাটা বা হচ্ছে অপশনে ভুল থাকতে পারে, বা অঙ্কটা যেখান থেকে তোলা হয়েছে ওইখানে গরমিল থাকতে পারে। আমাদের হিসাব ঠিক আছে, সমস্যা নেই। ওকে, বাট প্রসেসটা বুঝতে পারছো কিনা এটা একটু বলো। প্রসেস বুঝা গেছে? ওকে, ঠিক আছে। দাঁড়াও একবার একটু দেখি, পুরা উল্টা দিক থেকে ঘুরাইয়ে আনতে গেলে আমার কি পরিমাণ কাজ করা লাগবে। না, ওইটার সাথেও মিলে না। তাহলে এখানে অপশনেই ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রসেস বুঝলেই হবে। এই যে এইটুকু। ঠিক আছে, তাহলে গেল এইটা। এইবার এর পরেরটা দেখো। বলছিলাম সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর সরল ছন্দিত দোলনের পর্যায়কাল বের করা নিয়ে। তো পর্যায়কাল কালকে আমরা শুধু সূত্র দেখছিলাম, বাট আমরা ওইভাবে ডেরাইভ করি নাই। তো চলো আজকে এটা একটু ট্রাই করি ডেরাইভ করা যায় কিনা। কেমনে ডেরাইভ করব একটু দেখো। এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ই, এই ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড। এখন আমার
ডাইপোলটা আছে হচ্ছে এইখানে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট পি এর ডিরেকশন। ডাইপোল মোমেন্ট পি এর ডিরেকশন, এটা কত অ্যাঙ্গেলে আছে? থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে থিটা অ্যাঙ্গেলে থাকা অবস্থায় টর্ক কতটুকু এটা তো আমরা জানি, তাই না? থিটা অ্যাঙ্গেলে থাকা অবস্থায় টর্ক টাউ, এটা তো আমরা কালকেই দেখলাম। টর্ক কতটুকু ছিল জানি, মনে আছে? পিই সাইন থিটা। টর্ক পিই সাইন থিটা, পিই সাইন থিটা, এটা ছিল আমাদের টর্ক। এখন থিটার ভ্যালু যদি ক্ষুদ্র হয়, হুম, থিটা ক্ষুদ্র হলে, কারণ ক্ষুদ্র না হইলে যদি অনেক বেশি হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট যদি অ্যাঙ্গুলারটা অনেক বেশি হয়ে যায়, তাহলে আবার ঠিক সরল ছন্দিত স্পন্দন হয় না, তাহলে তখন আবার একটা ঝামেলা। তাহলে এই থিটাটাকে কিসের মধ্যে রাখতে হয়? খুব ছোট অ্যাঙ্গেলের মধ্যে রাখতে হয়। ওই যে পেন্ডুলামের মতোই, পেন্ডুলাম আমরা কি রাখতাম? 4 ডিগ্রির মধ্যে রাখতাম। সো থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়ালস থিটা লেখা যায়, থিটা লেখা যায়। আচ্ছা, এটা তোমরা কি কেউ কখনো নিজে ট্রাই করে দেখছো? তাইলে sin 4 ইকুয়ালস কি 4 হবে? জীবনও হবে না, কারণ সাইনের ভ্যালু তো কখনো 4 হয় না। তাহলে এই যে সাইন থিটা ইকুয়ালস যে থিটা, সেটা কিভাবে, যখন আমি থিটা কিসে নেই বলো তো? রেডিয়ানে নেই, তাই না? থিটাটা যখন রেডিয়ানে নেই, যেমন মনে করো 4 ডিগ্রির কথাই বললাম, 4 ডিগ্রি মানে কত রেডিয়ান? 4 × π/180। 4 ডিগ্রি মানে হচ্ছে 0.0698 রেডিয়ান, 0.0698। তাহলে আমি ক্যালকুলেটরকে এখন রেডিয়ান মোডে নিয়ে গেলাম, 0.0698 দিলে sin 0.0698 এটার ভ্যালু আসে 0.0697। তাহলে এক্স্যাক্টলি খুবই কাছাকাছি। তাহলে সাইন থিটা ইকুয়ালস থিটা, এটা কখন লেখা যায়? অ্যাঙ্গেল ক্ষুদ্র হইলে, আর অ্যাঙ্গেলটাকে যখন আমরা কিসে নিচ্ছি? অ্যাঙ্গেলটাকে যখন আমরা রেডিয়ানে নিচ্ছি, তাই না? যেমন 2 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও তো ক্ষুদ্র অ্যাঙ্গেল হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তো সাইন 2 ডিগ্রি ইকুয়ালস কি 2 লিখবো আমি? সাইনের ভ্যালু কি 2 হয়? হয় না তো। তাহলে এই জিনিসটা অনেকে হচ্ছে রিলেট করতে পারে না, এটা একটু ক্লিয়ার করে বলে দিলাম। ওকে, তাহলে এখন সাইন থিটা, এটাকে আমরা থিটা লিখতে পারি। তাইলে টাউ এর ভ্যালু দাঁড়াচ্ছে, সুতরাং টাউ এর ভ্যালু দাঁড়াচ্ছে পি ই থিটা। এখন একটু খেয়াল করে দেখো, নিউটনিয়ান মেকানিক্সে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে টাউ ইকুয়ালস আই আলফা। এটা কোত্থেকে আসছিল? আমরা লিনিয়ার গতির বেলায় দেখছিলাম না, এফ ইকুয়ালস এম এ। তাহলে এফ এর কৌণিক কাউন্টার পার্ট কোনটা? টাউ। এম এর কৌণিক কাউন্টার পার্ট কোনটা? আই। এক্সিলারেশন বা ত্বরণের কৌণিক কাউন্টার পার্ট কোনটা? আলফা, কৌণিক ত্বরণ। তাহলে এফ ইকুয়ালস যেমন এম এ, ঠিক তেমনি টাউ ইকুয়ালস আই আলফা, যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক। আই হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে টাউ ইকুয়ালস আই আলফা। এখন একটু চিন্তা করি, এই যে টাউ, টাউকে আমরা কি লিখতেছি? পি ই থিটা। আর এখানে আই আই এর জায়গায় থাকুক। আলফা, এইটাকে কি লেখা যায়? আলফা হচ্ছে আমাদের কি? কৌণিক ত্বরণ, তাই না? তো সরল ছন্দিত স্পন্দনের কথা একটু মনে করে দেখো তো। সরল ছন্দিত স্পন্দনে এক্সিলারেশন এ, এই যে এক্সিলারেশন এ, এই যে এসি দিয়ে এক্সিলারেশন বুঝাচ্ছি, এক্সিলারেশন এ ইকুয়ালস কি ছিল? ওমেগা স্কয়ার এক্স ছিল। তাহলে এখানে কৌণিক এক্সিলারেশন বা কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস হবে ওমেগা স্কয়ার থিটা। এই রৈখিকের সাথে কৌণিকের সম্পর্ক দেখাচ্ছি আর কি, সিমিলার যে আসে ইকুয়েশন গুলা। তাহলে এখানে আলফার জায়গায় আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার থিটা। কিন্তু লেখার সাথে সাথে আমরা আবিষ্কার করলাম যে ও আচ্ছা, এই থিটা আর এই থিটা আমি কেটে ফেলতে পারি। তাইলে আমাদের ওমেগার ভ্যালু কত দাঁড়ায় একটু দেখি তো। আমাদের ওমেগার ভ্যালু দাঁড়াচ্ছে, এই আই কে এই পাশে নিয়ে আসো, পিই ডিভাইডেড বাই আই হোল রুট। তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগা। কিন্তু আমরা তো এটাও জানি, ওমেগা হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি বা টাইম পিরিয়ড, পর্যায়কাল। সেইটাই হয়ে যাচ্ছে রুট ওভার পিই বাই আই, রুট ওভার পিই বাই আই। তাহলে এখন তুমি আমাকে বলো টি ইকুয়ালস কি লিখবো তাইলে? সরি, তাহলে টি ওই পাশে যাবে, এটা এই পাশে আসবে। টি ইকুয়ালস টুয়াইস পাই রুট ওভার আই ডিভাইডেড বাই
পিই। তাহলে এই যে আমাদের সুন্দর ফর্মুলাটা চলে আসলো, যে ফর্মুলাটা আমরা আগের দিন দেখছিলাম। তাহলে এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ডাইপোলকে অল্প একটু অ্যাঙ্গেল করে ছেড়ে দিলে এটা যে সরল চন্দ্রিত স্পন্দনে দুলতে থাকে, সেই দোলনের পর্যায়কাল। বুঝতে পারছো না? ওকে, এইটুকু বুঝছো কিনা সবাই আমাকে একটু বলো। সরি। টি ইকুয়ালস 2 পাই √i/পিই। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে তাহলে আই কত? যেহেতু ডাইপোলটা এইরকম, এই যে ডাইপোলটা এরকম, এটা তার কেন্দ্র, তাহলে কেন্দ্রের এই পাশে একটা ভর আছে এম, কেন্দ্রের এই পাশে ভর আছে এম, দূরত্ব এল, দূরত্ব এল। তাহলে এখান থেকে এল দূরত্বে এম ভর আছে, তাহলে এটার জন্য জড়তার ভ্রামক কত এই বিন্দুর সাপেক্ষে? এই বিন্দুর সাপেক্ষে যদি ঘুরে, তাহলে এম এল স্কয়ার। তাহলে দুই পাশে যদি দুইটা থাকে সেম সেম, তাহলে 2 দিয়ে গুণ করবা, 2 ml স্কয়ার, এটাই আই। তাহলে আই হচ্ছে 2 ml স্কয়ার। আই হচ্ছে 2 ml স্কয়ার। ব্যাস। তাহলে জড়তার ভ্রামক কত এটাও আমরা এখানে চাইলে বসায় ফেলতে পারবো। ক্লিয়ার? ওকে। এইবার আমরা এইটারও চাইলে একটা এক্সারসাইজ দেখতে পারি। সেটা হচ্ছে 2 মাইক্রো কুলম্ব মিটার ভ্রামক বিশিষ্ট, এই যে এটা কিন্তু কুলম্ব মিটার, সেন্টিমিটার না। তাহলে 2 মাইক্রো, মাইক্রো হচ্ছে ওই 10⁻⁶, কুলম্ব মিটার ভ্রামক বিশিষ্ট একটা দ্বিমেরুকে 150 নিউটন/কুলম্ব তড়িৎ ক্ষেত্রে অল্প বিস্তারে, মানে কি অল্প একটু অ্যাঙ্গেল করে ছেড়ে দিছি, দুলতে দেওয়া হলো। চার্জ দেওয়ার প্রত্যেকের ভর হচ্ছে 1 মিলিগ্রাম। তাহলে দ্বিপোল দৈর্ঘ্য, ডাইপোল লেংথ যেটা, সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে দোলন কাল বের করতে বলছে, দোলন কাল। তাহলে দ্বিপোল দৈর্ঘ্য এটা যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের টুয়াইস এল এর ভ্যালু। আর এই যে এইটা, এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু। এই যে এইটা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই, এটার ভ্যালু। এই যে প্রত্যেকের ভর 1 মিলিগ্রাম, এটা হচ্ছে আমাদের এম। তাহলে তো সবগুলা রাশিই আমাদের আছে। তাহলে টাইম পিরিয়ড আমরা দেখি তো একবারে বের করতে পারি কিনা। T=2 পাই √, ফর্মুলা কি ছিল? I/PE। তাহলে এখানে আই, এখানে হচ্ছে পিই। তাহলে ভ্যালু বসাই। তাহলে 2 পাই বসাইলাম, √, আই। আই এর ভ্যালু জানি কত? আই এর ভ্যালু হচ্ছে 2 ml স্কয়ার। তাহলে এখানে আমি 2 বসাইলাম, এম ভর ওই যে 1 মিলিগ্রাম। মিলি মানে কত? 10⁻1 মিলিগ্রাম, মানে গ্রামের হচ্ছে কি 1000 ভাগের 1 ভাগ, মিলিগ্রাম। তো তুমি যদি কেজিতে নাও, এখন তো আমাদের এসআই ইউনিট নিতে হবে, কেজিতে নিতে হবে। তাহলে মিলিগ্রাম মানে আসলে কত? 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ। আর 1 গ্রাম মানে কত? 1 কেজির 1000 ভাগের 1 ভাগ। তাহলে 2 বার 1000 দিয়ে ভাগ হইলো না? তাহলে 10⁻⁶ কেজি। 10⁻⁶ কেজি। 10⁻⁶ কেজি, এটা এক জায়গায় লিখে রাখি। ওকে। তাহলে 2 × m × L স্কয়ার। ও, আমাদের এই 2L এইটার ভ্যালুই তো 0.1। তাহলে আমাদের হচ্ছে এই যে 2 ml স্কয়ার। হ্যাঁ, 2L, এখান থেকে এল এর ভ্যালুটা বের করে নিলে ভালো হয়। তাহলে আমাদের এখানে 2L সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। তার মানে L=0.05 মিলিমিটার। আর 0.05 মিলিমিটার মানে 0.05 × 10⁻³ তাহলে অলরেডি এখানে হচ্ছে দশমিকের 2 ঘর আগে, এখানে হচ্ছে 3 ঘর। তাহলে হচ্ছে 5 × 10⁻⁵ মিটার। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 5 × 10⁻⁵ স্কয়ার। তাহলে আমরা আই এর ভ্যালু বসাই ফেলছি। পি কত? 2 মাইক্রো। তাহলে হচ্ছে 2 × 10⁻⁶। আর ই কত? ই হচ্ছে 150, এই যে 150। তাহলে সবকিছু কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। তাহলে চলো দেখি কত আসে। চলো দেখি কত আসে। আচ্ছা, আনাস জিজ্ঞেস করছো যে ভাইয়া আলফাকে কেন ω² θ লিখলাম? এটা তো অনলি সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের জন্য A = ω²R। না, সরল চন্দিত স্পন্দনের কথা মনে করতে বলছি। সরল চন্দিত স্পন্দনে আমরা শেষ করে আসছি না, ওইখানে কি দেখছিলাম? রৈখিক গতির বেলায় এই যে ত্বরণ যেটা আসছিল এ, সেটা কি ω²x এর সমান না? ভ্যালু যদি চিন্তা করি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল যে এক্সিলারেশন A=−ω²x বা -ω²y, ওইটা ছিল না? তাহলে ভ্যালু কত? ω²x।
সেই সরল ছন্দিত স্পন্দনের ওমেগা এটা, বুঝতে পারছো? সরল ছন্দিত স্পন্দনের ওমেগা। ওকে, তার মানে সরল ছন্দিত স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক যেই ওমেগা, সেই ওমেগা। তাহলে আমাকে এখানে একটা জিনিস লিখে দিলে ভালো হয়, যে এই ওমেগা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এর কৌণিক কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক, তার মানে এই ওমেগা কিন্তু কি না, কৌণিক বেগ না, সরল ছন্দিত স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক। এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা সব ভ্যালু বসাই ফেলছি, এবার ক্যালকুলেটরে বসাই, দেখি কত আসে। তাহলে 2 পাই ইন্টু √ওভার, উপরে হচ্ছে 2 × 10⁻⁻⁶ ইন্টু 5 × 10⁻⁻5 স্কোয়ার দিতে হবে, ডিভাইডেড বাই 2 × 10⁻⁻6 ইন্টু 150। তাহলে আসছে 2.56 10⁻⁻5। 2.56 2.56 10⁻⁻5 সেকেন্ড। অনেক অল্প সময় না? তার মানে এটা কি অনেক ফাস্ট কাঁপতেছে, যে এরকম অনেক ফাস্ট কাঁপতেছে। তো এরকম অনেক ফাস্ট কখন কাঁপে জানো বাস্তবে কেমনে? গতদিন একটু বলছিলাম, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। এটা তো আমরা অনেকেই রেগুলার ইউজ করছি, তাই না? মাইক্রোওয়েভ ওভেনে খাবার দিলে কি হয়ে যায়, খাবার গরম হয়ে যায়। আচ্ছা, কেউ কখনো খেয়াল করছো কিনা যে মাইক্রোওয়েভ ওভেনে তুমি যদি একটা শুকনা কাগজ দাও, শুকনা কাগজ দিয়ে মাইক্রোওয়েভ ওভেনটা চালাই দিছো, কাগজটা কি গরম হয় নাকি হয় না? হয় না কিন্তু। কিংবা ধরো প্লাস্টিকের বাটিতে করে কিছু একটা গরম করতে দিছো মাইক্রোওয়েভ ওভেনে, প্লাস্টিকের বাটি ইটসেলফ কি গরম হয়? না। তো তাহলে জিনিসের তলায় হাত দিলে গরম লাগে কেন? কারণ ভিতরের খাবারটা গরম হয়েছে, ওই জন্য বাটিটা গরম হয়, বাট বাটির কর্নার বা সাইডের যে রিম গুলা, ওটা কিন্তু ঠান্ডাই থাকে। তারপর হচ্ছে এই মাইক্রোওয়েভ ওভেনে মেটালের কিছু দিতে মানা করে। কেন মানা করে? বা যদি দিয়ে ফেলো কেউ ভুলে, তখন কি হয়েছে তোমাদের কারো মনে আছে কিনা? কিংবা কিছু আমাদের হচ্ছে গ্লাস প্লেট বাটি এরকম থাকে না, যেগুলোতে ওই যে মেটালিক ডিজাইন করা থাকে, গোল্ডেন কালারের বা সিলভার কালারের মেটালিক ডিজাইন করা থাকে, মেটাল ইনলে বা হচ্ছে কোনো একটা মেটাল পলিশ দেওয়া থাকে। ওইরকম জিনিস যখন তুমি মাইক্রোওয়েভে দাও, তখন কখনো খেয়াল করছো ওইগুলোর ভিতরে যে ছোট 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 স্পার্ক হয়? সো এই যে যত ঘটনাগুলা বললাম, এই ঘটনাগুলার কোনো একটা কেউ খেয়াল করছো কিনা আমাকে একটু বলো। খেয়াল করলে করে থাকলে একটু বলো, যেই ঘটনাগুলো বললাম এগুলার কোনো একটা কেউ কখনো খেয়াল করছো কিনা। আচ্ছা, এই যে আনাস বলছে যে আমিও দেখছি যে ড্রাই পার্ট কম্পারেটিভলি কম্পারেটিভলি কম গরম হয়, এর কারণ কি? কারণ মাইক্রোওয়েভের ভিতরে আসলে কি হয়, ভিতরে মাইক্রোওয়েভ এটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট যেরকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মাইক্রোওয়েভও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে ওইটার ভিতরে কি আছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে। সো ওইটার ইলেকট্রিক ফিল্ডটা বা ওই যে মাইক্রোওয়েভের ওয়েভলেংথটা ঠিক এইরকম হয়, যেইটার মাধ্যমে ওই যে পানির তো ডাইপোল, ডাইপোল সবসময় কি করে, ডাইপোল মোমেন্টটাকে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যালাইন করতে চায়। তো তুমি যখন একটা ইলেকট্রিক ফিল্ড দিবা, সেই ইলেকট্রিক ফিল্ডের যে বা ইলেকট্রিক ফিল্ডটা যেই ডিরেকশনে আছে, ইন্টেন্সিটিটা যেই ডিরেকশনে আছে, পানির অণুগুলো চাইবে কি ওইটার সাথে অ্যালাইন করতে। কিন্তু সাথে সাথেই আবার এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে চূড়া থাকলে পর মুহূর্তেই কি হয়ে যায়, খাজ হয়ে যায়, তাহলে ঘুরে যাবে ইলেকট্রিক ফিল্ড। তাহলে সাথে সাথে পানি আবার অন্যদিকে ঘুরতে চাইবে, তাহলে পানি একবার এদিক ঘুরতে চাইবে, পানি একবার এদিক ঘুরতে চাইবে। তাহলে পানির মলিকুল গুলা এরকম অনেক হাই ফ্রিকোয়েন্সিতে খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত এরকম কাঁপতে থাকে কাঁপতে থাকে কাঁপতে থাকে। তাহলে এই যে কম্পন, এইটাই তো তাপ। তাহলে খাবারের মধ্যে যত পানির অণু আছে সেগুলো অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়ে। এইভাবেই মাইক্রোওয়েভ খাবার গরম করে। আর এই জন্যই তুমি যদি একেবারে খটখটে শুকনা কাগজ মাইক্রোওয়েভের ভিতরে দাও, তাহলে হচ্ছে এটা গরম হয় না, বিকজ এর মধ্যে তো পানি নাই, কি গরম হবে? কাহিনী বুঝছো না এখন তাইলে? আর তাহলে মেটাল দেয় না কেন? তুমি, আর থাক এটা কইরো না, আমি জাস্ট বলতেছি, কল্পনা করো, বাস্তবে কইরো না। তুমি হচ্ছে একটা বাটির মধ্যে ইচ্ছা মতো চামচ, কাঁটা চামচ, ছুরি, এরকম শার্প অবজেক্ট মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে যদি চালায় দাও, দেখবা ধুমাধুম এখানে স্পার্ক তৈরি হবে। বিকজ এই যে মাইক্রোওয়েভ গুলা আসতেছে, যে ওরা কি করবে, মেটালের ভিতরে তো, মেটাল তো কন্ডাক্টিভ, ইলেকট্রন গুলার একবার এদিকে একবার ওদিকে হচ্ছে ধাক্কায় বেড়াবে।
সো এইভাবে ইলেকট্রন নড়াচড়া করতে গিয়ে ওই শার্প এজ যেগুলা, শার্প এন্ডে তো হচ্ছে চার্জ ডেনসিটি অনেক বেশি হয়, সো অনেক হাই ভোল্টেজ তৈরি হবে, স্পার্ক তৈরি হবে, এটাই হয়। সো এই জন্য হচ্ছে মাইক্রোওয়েভের ভিতরে কখনো মেটালিক জিনিস দিতে বলে না, মানা করে। বুঝতে পারছো না জিনিসটা? ওকে, ঠিক আছে। তাহলে এখন তোমরা জানলা এই ঘটনাগুলো কেন ঘটে। তো এইভাবে বাস্তব জীবনের সাথে সবসময় রিলেশন তৈরি করে করে জিনিসগুলো দেখবা। ওকে, তাহলে আমরা হচ্ছে এই টাইমটা বের করে ফেলছি। এইবার দেখো, এইটা তোমাদেরকে কালকে একটু ট্রাই করতে দিছিলাম, তো এটা আমরা নিজেরাও ট্রাই করব। কিভাবে দেখো, এই প্রশ্নটা আগে দেখো। প্রশ্নটাতে বলছে এই প্রশ্নটা দুই ভাবে করা যায়। হ্যাঁ, নর্মালি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যখন এই প্রশ্নটা দেয় দুই ভাবে দেয়। একটা হচ্ছে এই যে চার্জ Q1 আর Q2, এটা হচ্ছে 1 মাইক্রোকুলম্ব মানের। তাহলে এই চার্জটা একটা আছে এইখানে, এই যে এটা হচ্ছে Q1, এই একটু নিচে এখানে গিয়ে আছে আমাদের হচ্ছে Q2। এই চার্জটা কত? 1 মাইক্রোকুলম্ব। এইটা কত? এটাও +1 মাইক্রোকুলম্ব। তো এই দুটার দূরত্ব হচ্ছে 0.2 মিলিমিটার। তাহলে তো ঠিক মাঝখানে, এই যে এখানে একদম ঠিক মাঝখানে, এখানে মাঝখানে মধ্যবিন্দুতে একটা চার্জ আছে -1 ন্যানোকুলম্ব। -1 ন্যানোকুলম্ব। সেই চার্জটাকে আমরা হচ্ছে এই সংযোগ সরল রেখার লম্ব বরাবর একটু টেনে ছেড়ে দিলাম। প্রশ্ন দুই ভাবে আসে কেন? এই যে এইখান থেকে যেই চার্জটা আছে এই চার্জটাকে কোন কোন প্রশ্নে বলে হচ্ছে লম্ব বরাবর এইভাবে একটু টেনে ছেড়ে দিতে। সেই ক্ষেত্রে এই দুই পাশের চার্জের প্রকৃতি যা, অর্থাৎ এখানে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ যাই হোক না কেন, এই চার্জটার প্রকৃতি থাকে ওই দুইটার অপোজিট। যেমন এখানে দুইটা প্লাস আছে, তাহলে এখানে কি দিবে? মাইনাস। কেন? কারণ যখন তুমি এটাকে একটু এদিকে টেনে ছেড়ে দিবা, মনে করো এখানে টানছো, তাহলে টেনে ছেড়ে দিলে এই যে Q1 চার্জ এটা পজিটিভ, এই যে Q2 চার্জ এটাও পজিটিভ, সে ওই নেগেটিভ চার্জগুলোকে টানবে, তাই না, আবার এখানে নিয়ে আসার চেষ্টা করবে। আর এই দুইটাই যদি নেগেটিভ হতো তাহলে এখানে আমরা পজিটিভ দিতাম, পজিটিভটাকে একটু টেনে ছেড়ে দিতাম। কিন্তু যখন টানবে, এই যে এদিকে টানবে, এই যে এদিকে টানবে, এদিকে টানবে, তখন টান খেয়ে এদিকেও যাবে না এদিকেও যাবে না, এই বরাবর ফেরত আসবে। এই যে এই বরাবর লব্ধি বরাবর ফেরত এসে এখানে না থামতে পারবে না, সে ওভারশুট করে এই পর্যন্ত চলে যাবে। এই যে আবার অপোজিট দিকে যতটুকু পর্যন্ত যাওয়া যায় অতটুকু পর্যন্ত সে চলে যাবে। এই যে ওভারশুট করে এই পর্যন্ত চলে যাবে, তারপরে আবার ফেরত আসবে, এখানে চলে যাবে, আবার এরকম এরকম ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট করতে থাকবে, সরল সঞ্চিত স্পন্দন হইতে থাকবে। তো সরল সঞ্চিত স্পন্দন যে হবে, এখানেও একটু পরে ফর্মুলা ডেভেলপ করলে দেখবা যে এইটাও আমরা বেশি দূরে টানতে পারবো না, অল্প একটু টেনে ছেড়ে দিলে সরল সঞ্চিত স্পন্দন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এক এক ধরনের প্রশ্ন। আরেক ধরনের প্রশ্নে আসে কি, এইখানে একটা প্লাস চার্জ, এইখানে একটা প্লাস চার্জ, এইখানে আরেকটা প্লাস চার্জই আমি দিলাম, এখানে একটা প্লাস চার্জই আমি দিলাম। তাহলে এখানে যদি প্লাস চার্জ দেই তাহলে সে নিষ্ক্রিয় বিন্দুতে অবস্থান করে, কারণ এদিকে গেলে ওইটার ধাক্কা বেশি এটার ধাক্কা কম, আবার এটাকে এদিকে নিয়ে আসলে এটার ধাক্কা বেশি ওইটার ধাক্কা কম, তাহলে বেশি ধাক্কায় সে এখানে চলে আসে। তাহলে তখন নিষ্ক্রিয় বিন্দু থেকে একটু টেনে ছেড়ে দিলে ওই প্লাস চার্জটা এইভাবে এইভাবে দোল খাইতে থাকে, ওইটাও একটা সরল সঞ্চিত স্পন্দন। তো ওইটাও প্রশ্নে মাঝে মধ্যে দেয়। তো তুমি ওইটা নিজে ট্রাই করো, ওইটা কম্পারেটিভলি ইজিয়ার, এটা আমি করে দিচ্ছি। আর এটা হচ্ছে নটরডেম কলেজের একটা প্রশ্ন হিসেবে আসছিল। তো এখন এটা একটু খেয়াল করো, এই যে এখানে যেই চার্জটা দেওয়া আছে এই চার্জটার আবার ভর দেওয়া আছে, এটার ভর হচ্ছে 5 কেজি। তাহলে আমরা এখন একটু দেখি এখানে কি হয়েছে। তাহলে এই Q1 এই চার্জটাকে এদিকে F বলে আকর্ষণ করবে, আর এই যে এই Q2 এই চার্জটাকে যে -1 ন্যানোকুলম্ব, ন্যানোকুলম্ব, এটাকে এদিক বরাবর F বলে আকর্ষণ করবে। তুমি বলতে পারো কেন দুইটাই F? তার কারণ এইখান থেকে দূরত্ব যা এখান থেকে দূরত্ব তাই, এই চার্জের ভ্যালু যা এই চার্জের ভ্যালু তাই। সো এটাও পজিটিভ এটা নেগেটিভ, এটাও পজিটিভ এটা নেগেটিভ, সো এক্স্যাক্টলি দূরত্ব সমান চার্জের গুণফল সমান, দূরত্ব সমান চার্জের গুণফল সমান, তাই এদিকের ফোর্স যা এদিকের ফোর্সটাও এক্স্যাক্টলি তাই। তাহলে এখন এই দুইটা এফ এদের লব্ধি কোণ বরাবর কাজ করবে? লব্ধি কাজ করবে এক্স্যাক্টলি মাঝখান বরাবর, কারণ এই অ্যাঙ্গেলটাও থিটা এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এক্স্যাক্টলি মাঝখান বরাবর লব্ধি বলটা কাজ করবে। তাহলে লব্ধি বলটা কত? মনে করো লব্ধি বলটাকে আমরা হচ্ছে এফ আর লিখলাম, আর মানে রেজাল্টেন্ট, আরটা অনেক ছোট লিখছি, আশা করি দেখতে পাবা বা পরে তো পিডিএফ পাবাই। তাহলে এটাকে আমরা এফ আর লিখলাম, আর হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি বুঝাইছি আমি।
ইংলিশে হেলাফেলা করো না, কিন্তু ইংলিশে অনেক সময় শুধু শুধু এ প্লাস মিস যায়। আচ্ছা, ইয়ার ফাইনাল স্টার্ট হয়েছে তো, রেগুলার ক্লাস আপাতত না করলেও চলবে, কোনো সমস্যা নেই, ক্লাস তো রেকর্ড থাকতেছেই, তুমি পরে ক্যাচ আপ করতে পারবা। ইয়ার ফাইনাল পরীক্ষাটা খুব ভালো মতো দাও, দিয়ে দেখায় দাও তুমি এই কয়দিনে কি কি শিখছো। ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে এই যে এই রেজাল্টেন্ট হচ্ছে এইটা, তাহলে এই এফ আর এটা কত, এফ আর এটা কত, এই যে এফ এদিকে, তার সাথে এখানে থিটা, তাহলে এই বরাবর কাজ করবে এফ কস থিটা, আর এদিকে কাজ করবে এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটাটা এদিকে আমি একটু লিখে দেই, এই যে এফ সাইন থিটা। ঠিক একইভাবে ওই নিচের যেই এফ, তার জন্য এদিকে কি কাজ করবে, এফ সাইন থিটা। তাহলে ওই এফ সাইন থিটা কাটা, তাহলে এদিক বরাবর কি কাজ করবে, এটারও এফ কস থিটা, এটারও এফ কস থিটা, তাহলে টুয়াইস এফ কস থিটা হচ্ছে এদিকে কাজ করবে। তাহলে এই এফ আর হচ্ছে টুয়াইস এফ কস থিটা, এইটা। তাহলে আমরা একটু ওই পাশে চলে যাই, আমাদের এফ আর এর ভ্যালু হচ্ছে টুয়াইস এফ কস থিটা, টু টু এর জায়গায় থাকলো, এফ কত, এফ হচ্ছে এই চার্জটা যত জোরে আকর্ষণ করে সেটা কতটুকু, 9 × 10⁻৯, চার্জের গুণফল 1 মাইক্রো আর 1 ন্যানো। মাইক্রো মানে কি 10⁻⁻6, ন্যানো মানে কি 10⁻⁻9, ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার। আচ্ছা, এই ডিস্টেন্সের স্কোয়ারটা কত একটু দেখি। এই যে দূরত্বটা, এই যে এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা লিখলাম আর, আর এই যে এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্বটাকে মনে করো আমরা লিখলাম এল। তাহলে এইটা আর এইটা এল, তাহলে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা কতটুকু হবে, √r² + l²। আমাদের এই প্রশ্ন অনুযায়ী এল এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, আর এর ভ্যালুও দেওয়া আছে। আমাদের এল এর ভ্যালু, এই যে এইটুকু যদি এল হয়, এইটুকুও তাহলে এল। প্রশ্ন অনুযায়ী টুয়াইস এল দেওয়া আছে 0.2 মিলিমিটার, টুয়াইস এল দেওয়া আছে 0.2 মিলিমিটার, তার দুটোর মধ্যে দূরত্ব 0.2 মিলিমিটার। তাহলে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 0.1 মিলিমিটার। মিলিমিটার মানে কি 0.1 মিলিমিটার, মিলি মানে 10⁻⁻1, সরি -3, আর এদিকে 0.1 আছে, তাহলে 10⁻⁻4 মিটার, এটা হচ্ছে এল এর ভ্যালু। আর আর এর ভ্যালু বলে দিছে যে এইখান থেকে এই সংযোগ সরলরেখার লম্ব বরাবর তাকে 50 মাইক্রোমিটার সরণ ঘটানো হয়েছে, তাহলে 50 × 10⁻⁻6 মিটার, তাহলে কত হয় 50 × 10⁻⁻6, তার মানে আসলে 5 × 10⁻⁻5, 5 × 10⁻⁻5 মিটার। তাহলে এল আর আর এর ভ্যালুও দেওয়া আছে আমাদের। তো আমরা এখানে হচ্ছে এই ডিস্টেন্সের স্কোয়ার বসাই, তাহলে স্কোয়ার বসাইলে আর রুটটা লাগবে না, r² + l², এইটা। এখন কস থিটা বাকি আছে, এই যে এই ত্রিভুজে খেয়াল করো, এই ত্রিভুজে এটা যদি থিটা হয়, তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত আর, অতিভুজ কত এই যে এইটা, তাহলে আর ডিভাইডেড বাই √r² + l²। তাহলে এইবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে যত কনস্ট্যান্ট আছে সব সামনে নিয়ে আসি, সবগুলোকে সামনে নিয়ে আসলে কত হয় দেখি, 2 × 9 × 10⁻⁹ ইন্টু উপরে 10⁻⁻6 ইন্টু 10⁻⁻9, তাহলে আসে হচ্ছে 1.8 10⁻⁻5, 1.8 10⁻⁻5 ইন্টু এখানে কি আছে আর, এখানে কি আছে r² + l²√3/2। এখন এসে আমরা একটা কথা বলবো যে আচ্ছা, আমাদের আর যদি এল এর তুলনায় অনেক ছোট হয়, আর এল এর তুলনায় যদি অনেক ছোট হয়, তাইলে l² সাথে r² যোগ করে লাভ নাই। তাইলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে, ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে 1.8 10⁻⁻5 ডিভাইডেড বাই 1.8 × 10⁻⁻5 ডিভাইডেড বাই, এই যে r² তো বাদ দিচ্ছি, তাহলে l² উপরে 3/2, তাহলে এখানে হয়ে যাবে l³, তাহলে l³ ইন্টু পাশে থাকতেছে আর, তাহলে l³ কেও তুমি এখানে হচ্ছে ফর্মুলার ভিতরে নিয়ে আসতে পারো। এল কত আমাদের, এল হচ্ছে আমাদের 10⁻⁻4, তাহলে 10⁻⁻4 এটাকে আমরা কিউব করে দেই, দিয়ে ভাগ করে দেই, তাইলে হচ্ছে আমাদের ফাইনাল যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 1.8 10⁻7 হয়।
1.8 10⁻7, তাহলে হচ্ছে 1.8 10⁻7 আর এইটা হচ্ছে আমাদের এফ আর এর ভ্যালু। কিন্তু এই এত কিছু কইরা আমার আসলে লাভ হইল কি? এটা করে আমার কি লাভ হইল? সেটা হচ্ছে আমরা স্প্রিং এর বেলায় ফোর্সটাকে কি দিয়ে লিখতে পারতাম? এফ ইকুয়ালস কে এক্স, তাই না? সেটার সাথে আমরা এটাকে তুলনা করি। এফ আর ইকুয়ালস 1.8 10⁻7 আর আর হচ্ছে সেই দূরত্ব যতটুকু আমরা টেনে ছেড়ে দিব, আর এখানে কি এক্স ছিল সেই দূরত্ব যতটুকু আমরা টেনে ছেড়ে দিচ্ছি। তাহলে এখান থেকে তুলনা করলে তুল্য স্প্রিং কনস্ট্যান্ট কত? কে, এই যে 1.8 10⁻7, 1.8 10⁻7 এইটা। তাহলে আমি এই পুরা পেজটাকে একটু ছোট করে নিচ্ছি, এখানে আর আমার 2টা লাইন লাগবে সেটা দেখানোর জন্য। এই যে, ব্যাস। তাহলে এই পাশে এঁকে দিচ্ছি বা এই পাশে লিখে দিচ্ছি। তাহলে এফ ইকুয়ালস কে এক্স, তাহলে কে এর ভ্যালু কত আমাদের? কে এর ভ্যালু হচ্ছে 1.8 10⁻7, এইটা। তাহলে এখন স্প্রিং এর যে টাইম পিরিয়ড, হ্যাঁ, সেটা কেমনে বের করতাম আমরা? স্প্রিং এর টাইম পিরিয়ড আমরা বের করতাম টি ইকুয়ালস টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। মনে আছে কিনা? এটা আমরা শিখছিলাম স্প্রিং এর সরল সন্ধিত স্পন্দনের বেলায়। টি ইকুয়ালস টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে আমাদের এখানে টুয়াইস পাই রুট ওভার এম, এম কত? 5 কেজি। কে কত? 1.8 10⁻7। তাহলে এটা বসাই, দেখি ক্যালকুলেটরে কত আসে। টুয়াইস পাই রুট ওভার এম, এম হচ্ছে 5 কেজি, ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে 10⁻7। তাহলে বসাইলে 3.31 10⁻³ আসে। 3.31 10⁻³ সেকেন্ড। এখানে এটা কি তাই আসছে? বলছে একজন ছাত্র স্পন্দনের পর্যায়কাল 3.92 ইন্টু 10⁻³ সেকেন্ড নির্ণয় করলো, কিন্তু আমাদের কত আসছে? 3.31 ইন্টু 10⁻³ সেকেন্ড। তাহলে হিসাব ঠিক আছে নাকি ঠিক নাই? তাহলে হিসাব ঠিক নাই। তাহলে হিসাবটা এখানে আপাতত ঠিক নাই। কিন্তু একটা কাহিনী আছে। কাহিনীটা কি একটু বলি। এটা তো আমরা জেনেরিক ফর্মুলা দিয়ে করছি, তাই না? এটা হচ্ছে আমরা জেনেরিক ফর্মুলা দিয়ে করছি। এই অঙ্কটা রাখার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে আমরা যদি জেনেরিক ফর্মুলায় এই অ্যাপ্রক্সিমেশনটা না করি, উপরের এই আর কে রেখে নিচের এটার যদি ভ্যালু বসায় দেই, তাইলে সামহাও ওই ফর্মুলার সাথে তোমার মিলে যায়। ওইখানেই একটু ঝামেলা। কিন্তু মিলে গেলে তো আসলে লাভ নাই, কারণ আমি যখন হচ্ছে কাছে চলে আসব তখন এই আর এর ভ্যালু তো চেঞ্জ হয়ে যাবে। এই আর এর ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে। তো তখন তো তোমার কনস্ট্যান্টটা আবার এক থাকবে না। বুঝতে পারছো না? এই জন্য হচ্ছে ঝামেলা। সো জেনেরিক ফর্মুলা দিয়ে যদি আমরা করি, জেনেরিক ফর্মুলা অনুযায়ী হচ্ছে ভ্যালু মিলে নাই। মানে প্রবলেমটা বুঝতে পারছো কিনা, ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমরা এইখানে যে একটা শর্ত ধরছি যে আর যদি এল এর চেয়ে অনেক ছোট হয়, তাইলে এখান থেকে আর কে আমরা এলিমিনেট করে দিতে পারি। তাহলে সামনে যেই কনস্ট্যান্টটা থাকতেছে 1.8 10⁻7, এটা ফিক্সডই থাকতেছে। এই আর হচ্ছে ভ্যারিয়েবল থাকতেছে, কম বেশি হইতে পারে। বাট কেউ যদি এখন এইখানে এক্স্যাক্টলি এই আর এর ভ্যালু এল এর ভ্যালু বসাও, তাইলে প্রবাবলি কে এর ভ্যালুটা এমন আসে যে ওই সেম ভ্যালুটা মিলে যায়। সো আমি একটু করেই দেখি তখন এটা কত আসে। এদিকে হচ্ছে 1.8 10⁻⁻5 ইন্টু, এদিকে হচ্ছে 1, নিচে হচ্ছে আর স্কোয়ার। আর কত আমাদের? নিচে আর, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর হচ্ছে এই যে 5 ইন্টু 10⁻⁻5। তাহলে 5 ইন্টু 10⁻⁻5, এটাকে স্কোয়ার করলাম। এল হচ্ছে 10⁻⁻4, 10⁻⁻4, এটাকে স্কোয়ার করলাম, হোল টু দি পাওয়ার 3/2 দিলাম। তাইলে হচ্ছে যেই কনস্ট্যান্টটা আসে, ওই কনস্ট্যান্ট হচ্ছে 1.288 10⁻6, 1.288 10⁻6।
আচ্ছা, তাও তাও অবশ্য মিলে না। সো সমস্যা নাই। ও তাইলে অন্য অঙ্কে হয়তো মিলছিল, আমার খেয়াল নেই। তো যাই হোক, এখানে হচ্ছে এই শর্তটা খুব ইম্পর্টেন্ট। এই শর্তটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে আর যে এল এর চেয়ে ছোট ধরছি, ওই শর্তে এই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার থেকে আর স্কোয়ারটা চলে যাবে। কথাটা বুঝতে পারছো তো? তাহলে চলে গেলে যেই কনস্ট্যান্টটা আসতেছে এটা ফিক্সড, তার সাথে এই আর ভ্যারিয়েবল। তাইলে আমরা বাকিটুকু এইভাবে করতে পারবো। এই হচ্ছে পুরা অ্যানালাইসিস। ওকে। আচ্ছা, আয়শা একটা জিনিস বলছো যে ফিজিক্সের থিওরিটিক্যাল পার্ট কিভাবে ইমপ্রুভ করা যায়। পড়তে এন্ড বুঝতে বইয়ের ল্যাঙ্গুয়েজ খুব কষ্ট হয়, এন্ড দেন মনে থাকে না। মানে বইয়ের ল্যাঙ্গুয়েজ বুঝতে যে কষ্ট হয়, তার কারণ হচ্ছে জিনিসগুলো আমরা অনেক সময় ভিজুয়ালাইজ করি না। কি বলছে এটা যদি আমরা একটা ছবি এঁকে ব্যাখ্যা করার চেষ্টা করি, বা এঁকে এঁকে বোঝার চেষ্টা করি, গ্রাফ দিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে জিনিসটা ক্যাচ করে, মাথায় কানেক্ট হয় যে এইটা দিয়ে এইটা বুঝাইছে, এটা দিয়ে ওইটা বুঝাইছে। তো ওই জিনিসটা মাথায় না থাকলে অনেক সময় পরীক্ষার হলে গিয়ে লাইন বাই লাইন পরে ধুপ করে বোঝা যায় না কি বলছে। তাহলে যখন তুমি প্র্যাকটিস করতেছো বা এক্সারসাইজ করতেছো, তখন এই জিনিসগুলা ভিজুয়ালি বোঝার চেষ্টা করলে ভালো। তাইলে জিনিসটা বরং বেটার কাজ করে। বুঝতে পারছো না? ওকে। আচ্ছা, সৌরভ যেটা বললা, তাহলে আমি আরেকবার একটু দেখি। তাহলে আমি এটা আরেকবার একটু দেখি। ফিজিক্সের বই লেখা কি এত সহজ? অনেক কষ্ট। 1.2887। হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি 3.92 আসে। দেখছো? তাহলে প্রবলেমটা একটু রিক্যাপ করি। প্রবলেমটায় বলা ছিল এইখানে 1 মাইক্রোকুলম্ব চার্জ, এইখানে 1 মাইক্রোকুলম্ব চার্জ। ঠিক আছে? 1 মাইক্রোকুলম্ব 1 মাইক্রোকুলম্ব। আর এখানে 1 ন্যানোকুলম্ব, এটাকে এইখানে আমরা টেনে নিয়ে গেছি। তাহলে এইখানে টেনে নিয়ে যে গেছি, তাহলে এখানে টেনে নিয়ে যাওয়াতে এদিকে কতটুকু ফোর্স কাজ করে, এদিকে কতটুকু ফোর্স কাজ করে। এদিকে যতটুকু ফোর্স, এদিকে ততটুকুই ফোর্স। সেই ফোর্সের ভ্যালু কত? সেই ফোর্সের ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹। এই চার্জ আর এই চার্জের গুণফল, কিংবা এই চার্জ আর এই চার্জের গুণফল একই কথা, ডিভাইডেড বাই এই দূরত্ব, বা এই দূরত্ব স্কোয়ার, দুই দিকে দূরত্বটা সেমই, তাহলে সেটাকে স্কোয়ার করলে এইটা আসে। আর এই এফ আর এই এফ এর কজ উপাংশ এদিকে, এই এফ এর কজ উপাংশ এদিকে, তাহলে এদিকে লব্ধি বলটা কাজ করতেছে। সাইন উপাংশ পরস্পরকে কাটাকাটি করে দেয়। তাহলে 2f cos θ। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে cos θ। cos θ হচ্ছে এই ত্রিভুজ থেকে পাইছি, তাহলে এইটা আসছে। তাহলে এই যে এই সূত্র আসছে, এই সূত্রে তুমি যদি এইখানে আর এর ভ্যালু বসায় ফেলো, আর এই আর এর ভ্যালু না বসাও, তাইলে এখানে যেই কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটাকে কে ধরে এই সূত্রে বসাইলে প্রশ্নের ভ্যালুটা আসে। কিন্তু এখানে তো তুমি আসলে আর এর ভ্যালু বসাইতে পারবা না। তাইলে তো এই যে সাম কনস্ট্যান্ট ইনটু আর, এটা তুমি আনতে পারতেছো না। বুঝতে পারছো না? তাইলে তোমার আসলে যেটা করতে হবে, এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার যে লিখছো, আর যদি এল এর তুলনায় অনেক ছোট হয়, তাহলে হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের জায়গায় তুমি শুধু এল স্কোয়ার লিখতে পারো। L² ⁵ হচ্ছে L³ সেটা বসায় দাও, বসায় দিয়ে আমরা এইটা পাইছি যে এফ আর হচ্ছে 1.8 × 10⁻⁷ আর। তাইলে হচ্ছে মিলে না। তাহলে যে এটা হচ্ছে কে, এটা বসাইলে মিলে না। তাহলে ডিলেমাটা বুঝছো? ঝামেলাটা কোন জায়গায়, কেন এই প্রশ্নটা রাখা হয়েছে? ওকে। এখন সত্যিকার অর্থে আসলে ঝামেলা কই হয়েছে আমি বলি। আমরা যে আর এর ভ্যালু এল এর চেয়ে ছোট ধরছি, আর এর ভ্যালু তো এল এর চেয়ে আসলে খুব বেশি ছোট না। এল এর ভ্যালু হচ্ছে 10⁻⁻⁴, আর আর এর ভ্যালু এখানে হচ্ছে 10⁻⁵ × 10⁻⁵, মানে জাস্ট এটার অর্ধেক। তো অর্ধেক হইলেই কি আমরা খুব ছোট বলতে পারবো? না, অর্ধেক হইলেই খুব ছোট বলতে পারবো না। যদি অন্তত 5 ভাগের 1 ভাগ হইতো, আরো ইমপ্রুভ করতো। যদি 10 ভাগের 1 ভাগ হইতো, আরো বেটার রেজাল্ট দিত। 100 ভাগের 1 ভাগ হইলে মোটামুটি খুবই অ্যাকুরেট রেজাল্ট দিত। এই হচ্ছে কথা। ওকে।
হ্যাঁ, লুৎফুর বলছো যে আমরা যদি আর এর ভ্যালু বসায় ফেলি তাহলে যে 3.92 10⁻³ এর কাছাকাছি আসে। আচ্ছা, ওই যে লিজা বলছো যে কারেন্ট ইলেকট্রিসিটি তো এক্সামে আছে, ওই লিজা আমরা হচ্ছে মডিউল 4 অলরেডি হচ্ছে ওপেন করছি। সো ওইটার হয়তো আজকে একটা পোস্টও দিয়ে দেওয়া হবে যে তোমরা কিভাবে ওইটা নিতে পারবা। ওইখানে হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির আর্কাইভ ক্লাসগুলো আছে। আর ইভেন ওইটা পাওয়ার আগেও যদি হচ্ছে আমার নিজেরই নেওয়া কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাস দেখতে চাও, পুরনো কিছু ক্লাস আছে অন্যরকম পাঠশালায়। তো অন্যরকম পাঠশালায় ঢুকে তুমি যদি সার্চ দাও, আমার নাম লিখে ইলেকট্রিসিটি লিখে বা চলতরিৎ লিখে, ওগুলা পেয়ে যাবা। ওইগুলাও এখনো পর্যন্ত গুড ইনাফ, কারণ এর মাঝখানে ইলেকট্রিসিটি তো আর চেঞ্জ হয়ে যায় নাই। আর আমারই নেওয়া, তুমি যদি গত মডিউলের আর্কাইভ ক্লাসগুলো চাও, এটা হচ্ছে মডিউল 4-এ আছে, ওইটা কিভাবে এনরোল করবো ওইটা আজকে বলেও দেওয়া হবে, এইটুকুই। এখন এইখানে হচ্ছে তাহলে ডিসিশন কি নিব, যে তাহলে আসলে কোনটা লিখবো, ওর উত্তর কি সঠিক নাকি সঠিক না। তো এখন অ্যাকচুয়ালি স্পন্দনের যে পর্যায়কাল ওইটা আসলে এইটা যে হবে না এটা তো বুঝতেই পারতেছো, কারণ সেটা তো হচ্ছে এই আর এর ভ্যালু এখানে বসায়। তাহলে আসলে এই জিনিসটুকু লাস্টে লিখে দেওয়া উচিত, দিয়ে তারপরে বলা উচিত যে না এটা হবে না বা মিলবে না। ওকে, এই এক অঙ্কের পিছনে অনেক টাইম কাটাই ফেললাম। তো যাই হোক, এখন হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি তাইলে? তড়িৎ ফ্লাক্স হচ্ছে, খুব খেয়াল করে দেখো, মনে করো এটা হচ্ছে, আচ্ছা আরো একটা এক্সাম্পল দিয়ে আগে বুঝাই, তারপরে হচ্ছে এটাতে যাব। মনে করো বৃষ্টি পড়তেছে, এই যে ঝড় বাদলের দিন গেল 2-1 দিন, তো সবাই তো হচ্ছে বৃষ্টি পড়তে দেখছো। মনে করো এই যে বৃষ্টি এইভাবে পড়তেছে, কথার কথা, ডট ডট দিয়ে দেই, এই যে এরকম বৃষ্টির মনে করো কয়েকটা পানির ধারা কি, এই যে অনেকগুলা পানির ধারা আমরা এঁকে ফেললাম। এই এখানে মনে করো এইভাবে বৃষ্টি পড়তেছে। সো এখন তুমি একটু চিন্তা করো, তোমার হাতে একটা জানালা আছে, চারকোনা জানালা। জানালাটা আমি কিভাবে দেখাই, মনে করো জানালাটা এইভাবে রাখা আছে, একটু মোটা কালি দিয়ে দেখাই। এই যে জানালাটা এইভাবে রাখা আছে, এই যে জানালাটা এরকম করে আছে। এই জানালাটা এইভাবে যদি রাখো, এটার ভিতর দিয়ে দেখো তো কয়টা পানির ধারা পড়ে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পানির ধারা এটার ভিতর দিয়ে পড়তেছে। আর এক্স্যাক্টলি এইটার সমান এই, এই আমি একটু দাগ দিয়ে নিলাম, এইটাকে আমি একটু কাত করে আঁকবো। হ্যাঁ, এটাকে একটু কাত করে আঁকবো, মনে করো এইভাবে, এই 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 যে ওই জানালাটাকেই আমি কাত করলাম, জাস্ট একটু কাত করলাম, একটা অ্যাঙ্গেলে কাত করলাম। তাহলে এইবার এই যে এই কাত করা অ্যাঙ্গেলে যে জানালাটা, এইটাকে আমি এইখানে ধরি, এটাকে এইখানে ধরি। দেখি তো এটার ভিতর দিয়ে কয়টা পানির ধারা পড়ে, একটু দেখি তো। একটা, দুইটা, তিনটা, চারটা, এই কোনো মতে পাঁচটা। তাহলে এটার ভিতর দিয়ে কটা, 1 2 3 4 5 6, এটার ভিতর দিয়ে কটা, 1 2 3 4 5। যদিও এটা যতটুকু লম্বা এটা ততটুকুই লম্বা, এই যে একদম মিলায় মিলায় আঁকছি, যে এটা যতটুকু লম্বা এটা ততটুকু লম্বা, বাট স্টিল এটার ভিতর দিয়ে বেশি পড়তেছে, এটার ভিতর দিয়ে কম। তাইলে অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে এই জানালার ভিতর দিয়ে কম পানি যাচ্ছে কিংবা বেশি পানি যাচ্ছে, তাই না? আচ্ছা, এই জানালাটাকে আমি যদি একদম খাড়া করে ফেলি এইখানে, একদম খাড়া করে ফেলছি, এই যে এটা এরকম, তাহলে কি এটার ভিতর দিয়ে কোনো পানি যাচ্ছে? না, কোনো পানি তো এটার ভিতর দিয়ে যাচ্ছে না। তাইলে, তাহলে এখন দেখো এখানে আসলে ব্যাপারটা কি। এই জানালার সাথে লম্বভাবে একটা ভেক্টর কল্পনা করো, এই জানালাটার সাথে লম্বভাবে একটা ভেক্টর কল্পনা করো। এই যে এটা হচ্ছে এই জানালাটার তল ভেক্টর। এটা কি? এই জানালাটার তল ভেক্টর। তাহলে এখানে একটু খেয়াল করো তল ভেক্টরটা কখন কিভাবে আসে। বৃষ্টি যে পড়তেছে, যেদিকে বৃষ্টি পড়তেছে, তল ভেক্টরটা যদি সেদিকেই হয়, তাহলে দেখো জানালার ভিতর দিয়ে সবচেয়ে বেশি পানি পড়তেছে।
আবার বৃষ্টি যেদিকে পড়তেছে তার সাথে তল ভেক্টরটা যদি একটু অ্যাঙ্গেল করে থাকে, তাইলে দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে আরেকটু কম পানি পড়তেছে। বৃষ্টি যেদিকে পড়তেছে অর্থাৎ নিচের দিকে, তার সাথে যদি তল ভেক্টরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাইলে এটার ভিতর দিয়ে কোনো পানিই পড়ে না। তাইলে একই দিকে অর্থাৎ 0 ডিগ্রি কোনাকুনি অর্থাৎ থিটা, আর একেবারে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, এইটার মধ্যে একটু তুলনা করো তো। এমন কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে যেটাতে হচ্ছে 0 ডিগ্রিতে ভ্যালু সর্বোচ্চ, থিটাতে আরেকটু কম, 90তে ভ্যালু 0, কোনো পানিই যায় না? এমন কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আছে? সাইন, কজ নাকি ট্যান, কোনটা? কজ না? তাহলে দেখো এবার ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স জিনিসটা তুমি খুব সহজে বুঝবা। এইখানে মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই যে ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড ই। আর এইখানে মনে করো একটা ক্ষেত্রফল বা একটা উইন্ডো আছে, সেই উইন্ডোটার তল ভেক্টর, তল ভেক্টরকে কি দিয়ে লিখে? এ, এ দিয়ে লিখে। এ হচ্ছে তল ভেক্টর, তার মানে এ ভেক্টরের যে মান অর্থাৎ এই তীর চিহ্নটার যে দৈর্ঘ্য, সেটা কি নির্দেশ করে? এই ক্ষেত্রফলটা কতটুকু। যেমন এই তীরটা যদি হচ্ছে 2 একক লম্বা হয়, তার মানে হচ্ছে এখানে 2 মিটার স্কোয়ার বা 2 একক ক্ষেত্রফল আছে, এরকম। আর এই এর দিকটা কি নির্দেশ করে? তলের সাথে লম্ব ভাবে হচ্ছে তল ভেক্টরের দিক, তলের সাথে লম্বভাবে তল ভেক্টরের দিক। তাহলে ই এর সাথে আমাদের তল ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাইলে তলের ভিতর দিয়ে, তলের ভেতর দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, তলের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ফাই, ফ্লাক্সকে ফাই দিয়ে লেখে, নিচে ছোট করে ই লিখলাম, ই দিয়ে ইলেকট্রিক বুঝায়, তাহলে ফাই ই। সেইটা হবে হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ড আর এই যে তল ভেক্টর, এদের ডট প্রোডাক্ট, ই ডট এ, বা নিচে লিখলে ই এ কস থিটা, ই এ কস থিটা। তাহলে কজ, এটা বলছিলা কজ, তাহলে কোসাইন। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে ফ্লাক্স, সরি, মানে এই তলের ভিতর দিয়ে যতটুকু ইলেকট্রিক ফ্লাক্স গেছে সেইটা বুঝাইছে। এইটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ একইভাবে ইলেকট্রিক ফ্লাক্সের মতো ম্যাগনেটিক ফ্লাক্সও তোমাকে এক সময় বুঝতে হবে। আর একটা কয়েলের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে চেঞ্জ হয় এটা দিয়ে তুমি বুঝে ফেলতে পারবা। সেখান থেকে একটা ম্যাগনেটের ভিতরে বা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েলকে ঘুরাইলে তাহলে ফ্লাক্সের রেট অফ চেঞ্জ তুমি বের করতে পারবা। রেট অফ চেঞ্জ বের করতে পারলে এখানে কতটুকু ভোল্টেজ জেনারেট হয় সেটা তুমি বের করতে পারবা। মানে সোজা কথা তুমি একটা জেনারেটর ডিজাইন করে ফেলতেছো। আর ঠিক এরকম একটা জেনারেটরই কোথাও না কোথাও এক জায়গায় ঘুরতেছে বলে তোমার বাসায় কিন্তু বিদ্যুৎ আসতেছে। পাওয়ার স্টেশনে জেনারেটর ঘুরতেছে, তোমার বাসায় বিদ্যুৎ আসতেছে। তাহলে যে পুরো আমাদের যে এখন যে সিভিলাইজেশন দাঁড়ায় আছে, সেটার অন্যতম নিয়ামক বা চালিকা শক্তি কি? বিদ্যুৎ। এই চলতড়িৎ কোত্থেকে আসে? বিদ্যুৎ কোত্থেকে আসে? এসি কারেন্ট যেটা, এটা কোত্থেকে আসে? ওই পাওয়ার স্টেশনের জেনারেটর থেকে। সেইটার মূলে আছে কি? এই ফ্লাক্সের কাজ কারবার। বুঝতে পারছো? সো এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এ দ্বারা ভেক্টর বুঝায় কিনা আয়েশা জিজ্ঞেস করছো। ইয়েস, এ হচ্ছে তল ভেক্টর। এই যে এটা মনে করো একটা তল, এই তলের উপরে লম্ব ভাবে হচ্ছে তার তল ভেক্টর অবস্থান করে। তাহলে এই এ, এটা হচ্ছে তল ভেক্টর, তল ভেক্টর। তল ভেক্টরের মান হচ্ছে ক্ষেত্রফলের সমান, আর তল ভেক্টরের দিক হচ্ছে ওই ক্ষেত্রের সাথে লম্ব ভাবে। ক্লিয়ার? আবার বলি, তল ভেক্টরের মান হচ্ছে ক্ষেত্রফলের সমান, আর এই তল ভেক্টরের দিক ক্ষেত্রের সাথে লম্বভাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের ব্যাপার স্যাপার, তড়িৎ ফ্লাক্সের ব্যাপার স্যাপার। তাহলে এই তড়িৎ ফ্লাক্সের পরে আসতেছে হচ্ছে গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্রটা কি সবাই একটু ভালো করে খেয়াল করো। বলছে কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত, সরি, বেষ্টিত মোট চার্জের 1/ε0 গুণের সমান। এমন সংজ্ঞা পড়তে গিয়ে আমার কাশি এসে পড়ছে। হুম, এই সংজ্ঞা থেকে আপাতত তেমন কিছুই বোঝা যাবে না, তাই না? তাহলে একটু এক্সপ্লেইন করতে হবে। চলো এটা বুঝার জন্য আমরা আগে গাউসিয়ান তল, গাউসিয়ান সারফেস,
গাউসিয়ান সারফেস, এইটা নিয়ে একটু আগে বুঝে আসি গাউসিয়ান সারফেস জিনিসটা কি। এখন গাউসিয়ান সারফেসটা হচ্ছে এক ধরনের বদ্ধ তল। গাউসিয়ান সারফেস হচ্ছে বদ্ধ তল, খুবই ইম্পর্টেন্ট। ক্লোজড সারফেস, ক্লোজড সারফেস, ক্লোজড সারফেস। ভাই আমাদের পৃথিবীটা আছে না, পৃথিবীটা একটু দিতে পারেন রনি ভাই, পৃথিবীটা খুলে দেন। আমি তোমাদেরকে এই পাশে একটু ছবি এঁকে দেখাই। মনে করো, মনে করো এটা কি, এটা একটা রেখা, তাই না? এটা একটা রেখা। এইটা কি? বক্ররেখা, বক্ররেখা। কিন্তু এই বক্ররেখার শুরু আর শেষ আলাদা পয়েন্টে, তাহলে এই বক্ররেখাটা কিন্তু মুক্ত। এই বক্ররেখাটাকে ঘুরায় যদি আমি আবার এটার সাথে মিলায় দেই, তাহলে কি হয়ে গেল? এটা একটা বদ্ধ বক্ররেখা হয়ে গেল, তাই না? বদ্ধ বক্ররেখা। খুব ভালো করে খেয়াল করো, বদ্ধ বক্ররেখা, বুঝছো কি না? তাহলে এই বদ্ধ বক্ররেখা দেখো ভিতরে একটা ক্ষেত্রফলকে এনক্লোজ করছে। বদ্ধ বক্ররেখার ভিতরে একটা ক্ষেত্রফল পাওয়া যায়, এই যে। তাহলে বদ্ধ বক্ররেখার ভিতরে ক্ষেত্রফল পাওয়া যায়। বদ্ধ বক্ররেখা একটি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ধারণ করে, ধারণ করে। তাহলে এইবার তলের বেলায় আসি, একটু খেয়াল করো সবাই। এই যে মনে করো এইটা, এটা কি বৃত্ত বা একটা চাকতি? এটা তো একটা তল, একটা বৃত্ত, হ্যাঁ, বৃত্তাকার, বৃত্তাকার তল। এই তলটা মুক্ত, জাস্ট একটা ফ্ল্যাট একটা ডিস্ক, এটা হচ্ছে মুক্ত একটা তল। এখন মনে করো আমরা এখানে একটা অবজেক্ট রাখলাম, এরকম একটা অবজেক্ট রাখলাম। এই অবজেক্টটাকে আমরা এক পাশ থেকে একটা তল দিয়ে ঘিরে দিচ্ছি, এই যে এরকম। তলটা হচ্ছে এই যে এই পাশ থেকে এরকম করে আসতেছে। তো ছবি আঁকার সময় এই যে এই পাশ থেকে একটা তল আসতেছে, এটা কেমনে বুঝায়? এটা হচ্ছে এই যে এরকম করে বুঝায়, এই যে এরকম করে বুঝায়। এই যে এটা একটা তল, এই যে তল। কারণ ফ্ল্যাট ছবি তো, ফ্ল্যাট ছবির মধ্যে তুমি সারফেস কেমনে বুঝাবা? সেটা বুঝানোর উপায় হচ্ছে এই যে এইটা। আর ওই পাশে যেগুলো আছে ওগুলারে ডট ডট দিয়ে দিতে হয়, যে এরকম। তাহলে এটা হচ্ছে একটা তল, এই তলটা এখনো ওকে গিলে খায় নাই, ক্যাপের অর্ধেকের মতো। এই যে মনে করো পৃথিবী, এটা খোলা যাবে না, এই যে। সো এই যে এইটা ওকে গিলে খাইতে চাইতেছে, এই যে এইটা, এই যে এটা ওকে গিলে খাইতে চাইতেছে, এই যে এরকম। সো এটার অল্প অংশ দেখা যাচ্ছে। তো ছবি আঁকার নিয়ম অনুযায়ী এইভাবে আঁকে আর কি, যে একটা অংশ বাড়তি একটা অংশ কম দিয়ে এইভাবে ঢেউ তুলায় দেখায়। সো এই যে এটা ওকে এরকম গিলে খাইতে চাইতেছে। সো এই তলটা, এটা কি এখনো বদ্ধ তল হইছে নাকি হয় নাই? এটা এখনো বদ্ধ তল হয় নাই, এটা এখনো মুক্ত, কারণ এটা এখনো কাউকে এনক্লোজ করে ফেলে নাই। এইবার যদি হচ্ছে এটাকে পুরা এনক্লোজ করে ফেলে, এই যে মনে করো এটা ভিতরে রইলো, এই যে ভিতরে এই অবজেক্টটা রইলো, আর এটা হচ্ছে ওকে পুরা এনক্লোজ করে ফেললো, এই যে এরকম পুরা এটাকে ঘিরে ফেলছে। হ্যাঁ, অলরেডি পুরা এটাকে ঘিরে ফেলছে, এই যে এরকম। তাহলে পুরাটাকে আটকায় ফেলছে। তাহলে এখন এটা একটা বদ্ধ তল হয়ে যাবে। এই যে মনে করো একটা অবজেক্ট, এই যে মনে করো আমাদের এই যে এইটা, এটা ভিতরে আছে, এটাকে এই যে ও একদম পুরো আটকায় ফেলছে, এই তল দিয়ে চারপাশ থেকে আটকায় ফেলছে। তাহলে এখন যেই তলটা, এই যে গ্লোবের যার চারপাশে যেই তল, বক্রতল, এই তলটাকে তাহলে এখন কি বলবো? মুক্ত তল বলবো নাকি বদ্ধ তল বলবো? কোনটা? বদ্ধ তল বলবো, ক্লোজড সারফেস। তাইলে ক্লোজড সারফেসের ভিতরে কি আছে? একটা ভলিউম আছে। তাহলে এই যে এতক্ষণ ওপেন ছিল, এই যে আমি ক্লোজ করে দিলাম, এই যে ক্লোজড সারফেস। এই দাঁড়াও, ক্লোজ হয় নাই, এই ক্লোজ সারফেস। এই ক্লোজ সারফেসের ভিতরে কি আছে? একটা ভলিউম আছে, একটা আয়তন আছে। তাইলে ক্লোজড লাইনের ভিতরে যেমন একটা ক্ষেত্রফল আছে, এই যে এখানে যেটা দেখাইছিলাম, ক্লোজড লাইনের ভিতরে একটা ক্ষেত্রফল আছে, ঠিক তেমনি ক্লোজড সারফেসের ভিতরে একটা ভলিউম আছে। ক্লোজড সারফেস একটি আয়তনকে, আয়তনকে
ধারণ করে। এটা এখনো কিন্তু হচ্ছে মুক্ত তল, এখনো হচ্ছে মুক্ত তল, মুক্ত তল। আর এখন পুরাটাকে ঘিরে ফেলছে এই সারফেসটা, এখন বদ্ধ তল। তাহলে তোমরা এখন আমাকে বলো, তোমরা আমাকে বলবা, আমি উদাহরণ দিব, তোমরা বলবা যে মুক্ত তল আর বদ্ধ তল কোনটা। এটা আমি বলবো, এক্সাম্পল বলবো, তোমরা আমাকে বলবা। হ্যাঁ, নামাজের বিরতি দিব, এখনই দিব, এই 2 মিনিট। মুক্ত তল আর বদ্ধ তল। তাহলে একটা বৃত্তাকার চাকতি, এটাকে মুক্ত তল নাকি বদ্ধ তল? তাড়াতাড়ি বলো। একটা বৃত্তাকার চাকতি, এটাকে মুক্ত তল নাকি বদ্ধ তল? বলে ফেলো। তারপরে বলো, এই যে এটা লাগানো অবস্থায়, এটা এরকম এনক্লোজড অবস্থায়, এই যে ঘিরে ঘিরে ফেলছি, এনক্লোজড এই অবস্থায়, এই যে এই গ্লোবটা, এইটার যে সারফেস, গোলকের পৃষ্ঠতল, একটা পরিপূর্ণ গোলকের পৃষ্ঠতল, এটা কি মুক্ততল নাকি বদ্ধতল? কোনটা? ওকে, তাইলে একটা বৃত্তাকার চাকতি, চাকতিটা কিন্তু মুক্ততল, কারণ চাকতি তো কাউকে ঘিরে ফেলে নাই। বৃত্তাকার চাকতি কাউকে ঘিরে ফেলে নাই, তাহলে বৃত্তাকার চাকতি মুক্ততল। কিন্তু বৃত্তাকার চাকতি না হয়ে যদি সেটা গোলকের পৃষ্ঠতল হয়, তাহলে সেটা হচ্ছে বদ্ধতল। সেটা কি? বদ্ধতল। বুঝতে পারছো না এখন? তাহলে মনে করো একটা বাক্স, বাক্স কি আমাদের এখানে আছে? হ্যাঁ, বাক্স আছে, ওই যে বড় বাক্সটা নীল ঢাকনা সহ দিয়ে দেন। না, ওইটা ওইটা বড়টা। হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে বাক্স। তোমাকে যদি বলি এই বাক্সের ঢাকনা খুলে ফেলছি, তাহলে এখন এই বাক্সের যে ওয়াল, এটাকে মুক্ততল নাকি বদ্ধতল? এটা মুক্ততল, কারণ খোলা। বাট আমি যদি এখন এই বাক্সটাকে এই যে লাগাই দেই, এখন যদি বলি এই বাক্সের এই ওয়াল সহ, ছাদ তলা এগুলা সহ, এটা কি? বদ্ধ তল তৈরি হয়েছে, এটার চারপাশের যে সারফেসটা, এটা একটা ক্লোজড সারফেস বা বদ্ধ তল তৈরি করছে। তো এই বাক্সের মধ্যে কি কি আছে? এই বাক্সের মধ্যে অনেক কিছু আছে, যেগুলোর অনেকগুলো আবার তোমাদের পরিচিত। এই যে তোমাদের জিম ভাইয়া তোমাদের অরবিটাল শিখাইছিল, মনে আছে কিনা? সেই অরবিটালের মডেল এই যে এখানে আরো আছে, এই যে অরবিটালের মডেল, এগুলো সব তোমাদের জন্য কাস্টম অর্ডার দিয়ে বানানো। আরো অনেক কিছু আছে, যাই হোক। তো এইটুকু আমরা বুঝলাম। তাহলে ঠিক আছে, আমরা নামাজের বিরতিটা দিয়ে ফেলি, তারপর বিরতির পরে আমরা আবার ফিরে আসব। তাহলে 45 বাজে এটা করাটা কনভেনিয়েন্ট, সুবিধাজনক। তাহলে আমরা হচ্ছে 46 বাজে, তাহলে আমরা হচ্ছে 7টা পর্যন্ত বিরতি দিই। ওকে, তাহলে এখন আশা করি মুক্ততল আর বদ্ধতল এইটা নিয়ে তোমার আইডিয়া তৈরি হয়েছে। এইবার চলো তো একটু দেখে আসি গাউসের সূত্রে কি বলছে। এই যে কোন বদ্ধ তলের, কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের এত গুণের সমান। তাহলে আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করি। মনে করো হচ্ছে একটা বদ্ধতল চিন্তা করি, আর হচ্ছে একটা চার্জ চিন্তা করি। মনে করো এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ আছে, এই যে প্লাস কিউ চার্জ এইখানে। তো এই প্লাস কিউ চার্জকে ঘিরে আমার একটা বদ্ধ তল কল্পনা করি। এই যে এটা একটা বদ্ধ তল, এটা হচ্ছে গোলক। এটা চিন্তা করলাম একটা গোলক, বৃত্ত না, একটা গোলক। তাহলে এই প্লাস কিউ চার্জ থেকে কি তড়িৎ ক্ষেত্র বের হবে, ইলেকট্রিক ফিল্ড ই, তাই না? এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বের হবে, এই যে এরকম। তাহলে এই গোলকের সারফেসের প্রত্যেকটা জায়গায় আমরা আসলে কি করতে পারবো? তড়িৎ ফ্লাক্স মাপতে পারবো। কেমনে তড়িৎ ফ্লাক্স মাপতে পারবো? এই যে মনে করো যে কোনো একটা জায়গায় চিন্তা করো, এইখানে এই যে এই জায়গায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা তল ভেক্টর নিলাম। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল ভেক্টরের নাম হচ্ছে ডিএস। এই ডিএস এর ডিরেকশন কোন দিকে? এই তলের সাথে লম্বভাবে, তলের সাথে লম্বভাবে। তাহলে যে কোনো একটা পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র আছে ই, তার সাথে যদি ওই জায়গার ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল ভেক্টর ডিএস, এইটাকে যদি আমরা হচ্ছে ডট গুণন করি, তাহলে কি পাবো?
ওই অতটুকু অংশের জন্য তড়িৎ ফ্লাক্স পাবো। তাহলে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স কতটুকু? ই ডট ডিএস, এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স। তাহলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স থেকে পুরা সারফেসের জন্য যদি আমি টোটাল ফ্লাক্স পাইতে চাই, তাইলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। আমাকে পুরা সারফেসের জন্য ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু এই ইন্টিগ্রেশনটা কি? ক্লোজড সারফেসের জন্য ইন্টিগ্রেশন, তাই না? তাইলে আমাকে এখানে হচ্ছে এই যে এই চিহ্নটা দিতে হবে। তাহলে এটা মানে হচ্ছে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। আবার দেখো, আমরা ভিতরে একটা কিউ চার্জ রাখছি, তার কারণে এরকম বিভিন্ন দিকে তড়িৎ বল রেখা তৈরি হয়েছে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে এই গোলকের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মনে করলাম ই। আর ঠিক এই পয়েন্টে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা তল ভেক্টর নিলাম, পিচ্ছি একটা তল ভেক্টর, সেই তল ভেক্টরটার নাম দিলাম ডিএস। তাহলে এই ডিএস এর সাথে ই কে ডট করলে কি তৈরি হবে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স কতটুকু। এই একই ঘটনা যদি আমি পাশের বিন্দুতে ঘটাই, তার পাশের বিন্দুতে ঘটাই, তার পাশের বিন্দুতে ঘটাই, এবং সবগুলা ফ্লাক্সকে যদি যোগ করি, তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে এই জিনিসগুলোকে যোগ করা, এটাই তো ইন্টিগ্রেশন। তাহলে এটার আগে ইন্টিগ্রাল সাইন দিলাম, আর এটা দিয়ে বুঝাইলাম ক্লোজড। তাহলে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস, এটা দিয়ে কি বুঝাবে? সমগ্র তড়িৎ ফ্লাক্স। তাহলে এই যে দেখো, কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স এই যে পেয়ে গেছি, সেইটা কার সমান? বলছে ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ইপসাইলন নট গুণ। তাহলে 1/ইপসাইলন নট, এটা আমি আগেই লিখে ফেলি, এই যে ইপসাইলন নট। তাহলে উপরে কি থাকবে? ওই বেষ্টিত মোট চার্জ। কার দ্বারা বেষ্টিত? এই তল দ্বারা। তাহলে এই তল দ্বারা বেষ্টিত মানে কি? এই তল তার ভিতরে এনক্লোজ করে রাখছে এই চার্জটা, এটাকে বুঝাইছে। তো এই জন্য এখানে আমরা লিখি হচ্ছে কিউ এনক্লোজড। কিউ এনক্লোজড, বা অনেক সময় শুধু সংক্ষেপে ইএনসি এইটুকু লিখি, এনক্লোজড। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। এইটাই গাউসের সূত্রের গাণিতিক রূপ, আর কিচ্ছু না। ব্যাস। তাহলে এই পর্যন্ত যে ধৈর্য ধরে শুনছো, সে বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, মাহবুবার কথা বুঝতে পারছি যে ফার্স্ট মডিউলের কিছু ক্লাস হচ্ছে ফেসবুকে আছে, কিন্তু হচ্ছে ওয়েবসাইটে আসে না। বুঝতে পারছি, ঠিক আছে, এটা দেখতেছি আমি তাইলে। ওকে, তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তাহলে এই জন্য আমার হচ্ছে গাউসিয়ান তল বা ক্লোজড সারফেসটা আগে বোঝা দরকার। তো আমি এই পেজটা তাহলে আগেই দিয়ে দিই, এই পেজটাকে ওইটার আগে দিয়ে দিলাম। তাহলে পরের পেজে তুমি হচ্ছে এইটা পাবা। ব্যাস। তাহলে এখন একটা দেখি তো প্রবলেম সলভ করা যায় কিনা। দেখো, এখানে বলছে কনসিডার দ্য চার্জ কনফিগারেশন অ্যান্ড এ স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস। এই যে গোলীয় তল, এটা একটা গোলীয় তল, গোলীয় তল, স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস। গাউসিয়ান মানে কি? এটা ক্লোজড। অ্যাজ শোন ইন দ্য ফিগার, when calculating the flux of the electric field over the spherical surface, the electric field will be due to কোনটা, কোনটাকে আমরা নিব? একটু খেয়াল করো, এইখানে ভিতরে প্লাস কিউ ওয়ান আছে, ভিতরে মাইনাস কিউ ওয়ান আছে, বাইরে কিউ টু আছে। তো আমাকে বলছে এই গোলকের যদি ইলেকট্রিক ফ্লাক্স আমরা চিন্তা করি, তাহলে কোন চার্জটুকুকে আমরা নিব? এইটাকে, এইটাকে, নাকি এইটাকে, নাকি ভিতরের দুইটাকেই? কোনটা তুমি একটু বলো, এখানে অপশন কোনটা হবে? শুধু কিউ টু, শুধু পজিটিভ প্লাস কিউ ওয়ান, নাকি সবগুলা চার্জ, নাকি প্লাস কিউ ওয়ান এন্ড মাইনাস কিউ ওয়ান? কোনটাকে আমরা নিব? তোমরা একটু বলো অপশন কোনটা হবে। দেখি কে কে এটা বুঝছো। যে বুঝছো সে অ্যান্সার দিতে পারবা ঠিকই। আচ্ছা, অনেকে অ্যান্সার দিছো ডি, আবার কেউ কেউ অ্যান্সার দিছো সি। আর সৌরভ জিজ্ঞেস করছে ভাই স্ফেরিক্যাল কি? স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলীয় বা গোলকের, গোলকের যে মানে স্ফিয়ার মানে হচ্ছে গোলক, তাহলে স্ফেরিক্যাল মানে কি? গোলকীয়। আচ্ছা, তাহলে ডি আর সি এরকম উত্তর পাচ্ছি আমরা। তাহলে আসলে কি দেখি, এই যে এইটার ভিতরে কোনটা আটকানো আছে, এইটা আর এইটা, এটা কি ভিতরে না বাইরে? এটা বাইরে। তাহলে এটা হচ্ছে বাইরে।
এটাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এই দুইটা কি ভিতরে, তাহলে এই দুইটা হচ্ছে এনক্লোজড। এনক্লোজড, তাইলে আমার অল দা চার্জেসও হবে না, Q2ও হবে না, অনলি Q1ও হবে না। অ্যান্সার হবে Q1 অ্যান্ড মাইনাস Q1, ভিতরে যেইটুকু সেইটা। এটাই বোঝানোর জন্য এই অবজেক্টিভটা দেওয়া, আর কিছু না। ওকে, তাহলে ডি, অ্যান্সার হবে ডি। এবার পরেরটা দেখি, এটা মারাত্মক, এটা সবাই একটু ভালো করে খেয়াল করো। আর ব্যাসার্ধের একটা কাল্পনিক সিলিন্ডার। ওকে, আর ব্যাসার্ধের একটা কাল্পনিক সিলিন্ডার নেই। এই যে সিলিন্ডার, এটার ব্যাসার্ধ কত? আর, ভেরি গুড। এই সিলিন্ডার সিলিন্ডার সিলিন্ডার, এই পুরাটাকে এঁকে শেষ করলাম। সিলিন্ডারের ওই পাশের যে বক্রত, সরি, সমতলটা, এটা এখানে আছে। আর এটা হচ্ছে সিলিন্ডারের অক্ষ। এটা কি? সিলিন্ডারের অক্ষ। সিলিন্ডার ই প্রাবল্যের একটা তড়িৎ ক্ষেত্রে নিমজ্জিত অবস্থায় আছে। সিলিন্ডারের অক্ষ তড়িৎ ক্ষেত্রের সমান্তরাল। সিলিন্ডারের অক্ষ তড়িৎ ক্ষেত্রের সমান্তরাল, মানে এই যে ই, এটা হচ্ছে এই সিলিন্ডারের অক্ষ বরাবর, এই যে এরকম। বলছে সিলিন্ডারটাকে একটা আবদ্ধ পৃষ্ঠ বিবেচনা করলে, মানে একটা গাউসিয়ান সারফেস, এর একটা আবদ্ধ পৃষ্ঠ। আমাদের এখানে কি পাইপ আছে? পাইপ, ছোট পাইপ। পাইপ না থাকলেও সমস্যা নাই, এই যে কাগজ দিয়ে পাকায়ে আমি একটু পাইপ বানাই নেই একটা। এই যে মনে করে এরকম, এটা কি একটা সিলিন্ডার না? এই যে এটা একটা পাইপ। কিন্তু এটা কি বদ্ধতল নাকি মুক্ততল? এটা কি বদ্ধ নাকি মুক্ত? এটা মুক্ত। কেন? এই যে এটার ভিতর দিয়ে আমি তোমাকে দেখতে পাচ্ছি, এই যে ভিতর দিয়ে তোমাদেরকে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে মুক্ত তল। এখন যদি এই মাথাটা আমি বন্ধ করে দেই, আবার এই মাথাটা আমি বন্ধ করে দেই, তাহলে দুই পাশের এই দুই মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, তাইলে হচ্ছে এটা বদ্ধতল। এখন এই যে বন্ধ করে দিলাম, এখন এটা কি হয়ে গেল? বদ্ধতল হয়ে গেল। মানে কাইন্ড অফ একটা ঢোলের মতো হইলো না? এই যে এটা হচ্ছে ঢোলের খোল, এই পাশে হচ্ছে পর্দা, এই পাশে হচ্ছে পর্দা, মানে সিলিন্ডার বলতে যা বোঝায় আর কি। তাহলে এই যে এরকম এই পাশে আর এই পাশে হচ্ছে বদ্ধ, তাইলে তখন এটা বদ্ধতল হয়ে যাবে, গাউসিয়ান সারফেস হয়ে যাবে। তো সেইটার কথা বলা হয়েছে। তাহলে এখন বলছে যে এটার জন্য তড়িৎ ফ্লাক্স বের করতে, তড়িৎ ফ্লাক্স বের করতে। তাহলে আমাদের এই যে এই ক্ষেত্রফলটা, এই যে এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কতটুকু? আমরা জানি যে এই ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার। আবার হচ্ছে এই পাশের যেই ক্ষেত্রফল, এই পাশের ক্ষেত্রফলটাও কতটুকু হবে? এক্স্যাক্টলি পাই আর স্কয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই পাশের যে আমাদের এই তল, এই তলটার তল ভেক্টর কতটুকু? তল ভেক্টরটা হবে এই যে এদিকে, মনে করো তল ভেক্টর হচ্ছে এ। আর এইখানে যেই তল ভেক্টরটা হবে, এই তল ভেক্টরটা কই হবে? এই তল ভেক্টরটা হবে এক্স্যাক্টলি সেম পরিমাণ, কিন্তু উল্টা দিকে। তাহলে এটা হচ্ছে এ প্রাইম। তাহলে তল ভেক্টর একটা আরেকটার ঠিক এক্স্যাক্ট অপোজিট। এই তল ভেক্টর গুলো হচ্ছে একটা আরেকটার এক্স্যাক্ট অপোজিট। বুঝা গেছে? আচ্ছা, এখন এইখানে তল কি শুধু এই দুইটাই আছে, নাকি আরো তল এখানে আছে? হ্যাঁ, আরো তল এখানে আছে। সেটা হচ্ছে এই যে বক্রতল, এই যে বক্রতল, বক্রতল, বক্রতল। এই বক্রতলের যে কোনো জায়গায় তল ভেক্টরটা কোন দিকে? বক্রতলের উপরে লম্ব, বক্রতলের উপরে লম্ব। যেমন এইখানে যদি তুমি তল ভেক্টর চিন্তা করো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল ভেক্টর, সেটা এদিকে হবে। এখানে যদি তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল ভেক্টর চিন্তা করো, সেটা কি এটার সাথে লম্ব ভাবে হবে। এখানে যদি তল ভেক্টর চিন্তা করো, সোজাই যে এরকম বাইরের দিকে আসবে। এখানে যদি তল ভেক্টর চিন্তা করো, এটার সাথে লম্ব ভাবে এদিকে আসবে। এখানে চিন্তা করলে এটার সাথে লম্ব ভাবে এদিকে আসবে। তো তুমি বলতে পারো লম্ব ভাবে, তাহলে এইভাবে দেখাচ্ছি কেন? এটা হচ্ছে ছবি আঁকার সুবিধার্থে। এই যে এই তলটা, এগুলা সবাই ভিজুয়ালাইজ করতে পারে না, অনেক ডিফিকাল্ট হয়। সো এই যে এই বক্রতলের উপরে এই যে এই পয়েন্টে তল ভেক্টর কোন দিকে? এইখানে। এই পয়েন্টে কোথায়? এইখানে। এই পয়েন্টে কোথায়? তোমার দিকে। এই পয়েন্টে কোথায়? আরো নিচে। এই পয়েন্টে তল ভেক্টর কোন দিকে? একদম নিচে। আবার এই পাশে তল ভেক্টর কার দিকে? আমার দিকে। এখানে তল ভেক্টর কোথায়? এখানে। এখানে তল ভেক্টর কোথায়? উপরে। তাহলে এইটার বিভিন্ন অংশে তল ভেক্টর, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল ভেক্টর গুলা ঠিক এই তলের সাথে সবসময় লম্ব ভাবে আছে, তলের সাথে সবসময় লম্ব ভাবে আছে। বুঝতে পারছো না? তাহলে এটা হচ্ছে তল ভেক্টরের দিক। ওকে, তাহলেহীন
মনে করাই দিছো, ভালো হয়েছে, ঠিক আছে আমি দিয়ে দিব। তাহলে তল ভেক্টর গুলো আমরা বুঝলাম। এখন টোটাল তড়িৎ ফ্লাক্স বের করতে হবে। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স আমরা বের করি। মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স ইকুয়ালস, এই পাশেরটার জন্য দেখি, এখানে এ প্রাইম যেদিকে, ই হচ্ছে তার উল্টা দিকে, এ প্রাইম যেদিকে ই হচ্ছে তার উল্টা দিকে, তাহলে 180 ডিগ্রি। ডট করা মানে কি, এ ই কস থিটা। তাহলে এখানে হচ্ছে এ প্রাইমের ভ্যালু, ই এর ভ্যালু ইন্টু কজ 180। তারপরে হচ্ছে এটা হচ্ছে এই বাম পাশের তলের জন্য। তারপরে এই ডান পাশের তলের জন্য কত, আমরা একটু নাম দেই। এটা মনে করো হচ্ছে সারফেস 1, এটা হচ্ছে মনে করো সারফেস 2, আর এই যে বক্রতল যেটা, এটা হচ্ছে আমাদের সারফেস 3। তাহলে এটা হচ্ছে, এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের সারফেস 1 এর জন্য। আর এই পাশে হচ্ছে সারফেস 2, তাহলে তার জন্য কি, তল ভেক্টর এ এদিকে, তারপরে তড়িৎ ক্ষেত্র ই একই দিকে, তাহলে 0 ডিগ্রি। তাহলে এ ই কস 0 ডিগ্রি। আর এর ভ্যালু, এ প্রাইমের ভ্যালু দুইটাই তো সেম। হ্যাঁ, এটা হচ্ছে এ প্রাইমের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু, দুইটাই পাই আর স্কয়ার, দুইটাই সেম। তো এটা হচ্ছে আমাদের সারফেস 2 এর জন্য। আর সারফেস 3 এর জন্য কি হবে, এই সারফেস 3, এইটার উপরে আমি যেইখানেই লম্ব টানি না কেন, যেইখানে একটা লম্ব, এইখানে একটা লম্ব, এইখানে একটা লম্ব, সেই সবগুলা লম্বই এরা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকলেও এরা সবাই কিন্তু ই এর সাথে লম্ব। এই যে এইখানে লম্ব থাকলেও সেটা ই এর সাথে লম্ব, এখানে একটা লম্ব তোমার দিকে থাকলেও সেটা ই এর সাথে লম্ব, এই নিচের দিকে একটা লম্ব থাকলেও সেটা ই এর সাথে লম্ব। তাহলে সব জায়গায় ই এর সাথে লম্ব আসতেছে। তাহলে এইখানে হচ্ছে এই পুরা সারফেসের জন্যই আমরা দেখব যে কস 0 ডিগ্রি আসবে। মানে এ এবং মানে তল ভেক্টর এবং হচ্ছে ই, এদের মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি, কস 90 চলে আসবে, তাহলে এটা 0। তাহলে এটা কেন লিখলাম হচ্ছে, তল ভেক্টর মানে ডিএস ও ই এর মাঝে কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি থাকলে ডট গুণন করলে কি চলে আসে, 0 চলে আসে, এই জন্য। বা তুমি আরো আরো বিস্তারিত লিখতে চাইলে লিখতে পারো, বক্রতলের যে কোনো অংশে তল ভেক্টর তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে। তাই লম্বভাবে থাকলে কি, ওইটার ভিতরে কোনো ফ্লাক্স নাই, তাহলে এই তলগুলোর জন্য কোনো ফ্লাক্স পাবো না, এই বক্রতলের জন্য কোনো ফ্লাক্স পাবো না। এই পাশে আর এই পাশের জন্য পাচ্ছি, কিন্তু এই পাশের জন্য পাইয়ে দেখলাম মাইনাস পাই আর স্কোয়ার, আর এটার জন্য পাইয়া দেখলাম প্লাস পাই আর স্কোয়ার আসছে। আরে কাটাকাটি গিয়ে পুরাটাই দেখি 0 চলে আসলো, অদ্ভুত। আমি না এখানে ফ্লাক্স পাইলাম, এখানেও না পাইলাম। অ্যান্সারটা হচ্ছে যে টোটাল ফ্লাক্স এখানে কেন 0, বিকজ এই বাইরের যে বক্রতল, বক্রতলটা কি যে এইভাবে আছে, বক্রতলটা এইভাবে আছে, তড়িৎ বলরেখা কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তড়িৎ বলরেখা তো বক্রতলকে ছেদ করে নাই, তাই বক্রতলের জন্য কোনো ফ্লাক্স পাই নাই। কিন্তু এই পাশের যে সলিড তল বা সরি, এই পাশের যে বদ্ধতল সমতল, তার জন্য এই পাশে ফ্লাক্স যতটুকু ঢুকছে, এই পাশে এসে ফ্লাক্স ততটুকুই বের হয়ে গেছে না? তাহলে যতটুকু ফ্লাক্স ঢুকছে ততটুকু ফ্লাক্স বের হয়ে গেছে না? তাহলে টোটাল ফ্লাক্স কত আসবে, শূন্যই তো আসবে। কিন্তু এই পুরা জিনিসটা, এটা যে শূন্য আসবে, এটা তুমি অন্য আরেক ভাবে আরো ইজিলি বইলা ফেলতে পারতা। কেমনে বইলা ফেলতে পারতা, যে ভাইয়া এখানে তো একটা তড়িৎ ক্ষেত্র আছে। হ্যাঁ আছে। এখানে একটা সিলিন্ডার আছে। হ্যাঁ আছে। যে আচ্ছা ভাইয়া সিলিন্ডারের ভিতরে কি কোনো চার্জ আছে? না, সিলিন্ডারের ভিতরে চার্জ নাই। আচ্ছা সিলিন্ডারের ভিতরে যদি চার্জ না থাকে, তাহলে হচ্ছে টোটাল ফ্লাক্স, এই যে গাউসের সূত্রে আমরা যে টোটাল ফ্লাক্স দেখছিলাম, হ্যাঁ টোটাল ফ্লাক্স ফাই, টোটাল, টোটাল ফ্লাক্স এটাই তো আসছিল, সেটা কি কিউ এন ক্লোজড বাই ইপসাইলন না? তাহলে তুমি বলতে পারো যে এইখানে কিউ এন ক্লোজড তো হচ্ছে 0, ভিতরে তো কোনো চার্জ নাই, তাহলে টোটাল ফ্লাক্স ফাই টোটাল ইকুয়ালস কিউ এন ক্লোজড বাই ইপসাইলন নট, মানে 0/ইপসাইলন নট, মানে 0ই তো আসবে, ঠিকই তো আছে। তাহলে স্টেপ বাই স্টেপ আমি সারফেস ক্যালকুলেট করলেও 0 আসে, আবার কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট লিখলেও 0ই আসে। তাহলে এটার ভিতরে টোটাল ফ্লাক্স 0, ইনপুট ফ্লাক্স আর আউটপুট ফ্লাক্স সমান। বুঝতে পারছো? ওকে, ওকে।
ফিজিক্সের এমসিকিউ সলভ করবা কিভাবে? ধরো আমি কিভাবে করতাম, ফর্মুলাগুলা জানি, ফর্মুলাগুলো হচ্ছে আমি সব লিখে লিখে প্র্যাকটিস করতাম। সো কোনো একটা প্রবলেম পাইলে সাথে সাথে এটা কোন ফর্মুলা দিয়ে হবে এইটা আইডেন্টিফাই করতে পারাটা হচ্ছে মেইন কাজ। দ্বিতীয় যেই কাজটা করতাম, খাতা কলমের সাহায্য না নিয়ে ওই ফর্মুলাটা শুধুমাত্র ক্যালকুলেটরে বসায় উত্তর বের করার প্র্যাকটিস করতাম। কারণ অবজেক্টিভের জন্য এটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। কাগজে কলমে কোনো দাগ না দিয়ে সরাসরি ক্যালকুলেটরে ওই পুরাটা বসায়ে উত্তর বের করা। প্রথমে না হয় একটু কাগজ কলমে দাগাদাগি করেই করলাম, বাট করে করে যখন অভ্যাস হয়ে যাবে, আচ্ছা কোন ডাটা কোথায় বসাবো, ক্যালকুলেটরে কোন জায়গায় কোনটা বসাবো, ভ্যালু, তাহলে তখন হচ্ছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইতো। তখন আস্তে আস্তে এগুলো দ্রুত পারতাম। তাহলে ক্যালকুলেটিভ গুলা দ্রুত পারাটা, এই এই প্র্যাকটিসটা হচ্ছে হেল্পফুল দ্রুত পারার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তোমার টেস্ট পেপার কিংবা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক, কোন একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টারের কোন একটা প্রশ্ন ব্যাংক, যে কোনো প্রশ্ন ব্যাংক হইতে পারে, বোর্ডের প্রশ্ন ব্যাংক হইতে পারে কিংবা টেস্ট পেপার হইতে পারে, চ্যাপ্টার ওয়াইজ যেখানে এমসিকিউ সাজানো আছে, আগা থেকে গোড়া একবার ধরে ধরে করছি। ধরে ধরে করা মানে কি? মানে হচ্ছে ধরো কোন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছে, আমি প্রথমে এটা খাতা কলমে করার চেষ্টা করছি, দেন শুধু ক্যালকুলেটরে করার চেষ্টা করছি এবং করে শেষ করছি, উত্তর বের করছি। অপশনের দিকে তাকাই নাই, আগে উত্তর পুরোটা বের করে শেষ করছি। ওকে, এইবার যখন অপশনের দিকে তাকাই তখন তাহলে কোন একটা মিলবে, আমি অ্যান্সার দিতে পারবো। এরকম অনেকগুলা করার পরে তখন একটা ইন্টুইশন গ্রো করে যে ও আচ্ছা এই ধরনের তাইলে হয় এই অ্যান্সার গুলা। তাহলে তখন অনেক সময় অপশন তাকায় দেখা তোমার মনের মধ্যে একটা ইন্টুইশন তৈরি হবে যে এইটা হইতে পারে, তখন অঙ্কটা কইরা কাছাকাছি মিললে তখন তো আরো কনফিডেন্স তৈরি হয়। দ্বিতীয়ত, এখানে হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকে অবজেক্টিভে, কিংবা বহুপদী সমাপ্তি সূচক। তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রোচ কি? সেক্ষেত্রে অ্যাপ্রোচ হচ্ছে তুমি যদি এটা পারো দাগাও, যদি না পারো মনে হয় জানা পড়লাম খটকা লাগতেছে, কনফিউশন লাগতেছে, বইয়ের ভিতরে ঢুকে আবার দেখে নাও ওই সম্পর্কে কি বলছে। তাহলে তখন তোমার হচ্ছে এটা অ্যানালাইসিস করে অ্যান্সারটা বের করতে সুবিধা হবে। তৃতীয়ত, এই জ্ঞানমূলক প্রশ্ন বা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কিংবা এই যে তোমার এই ক্যালকুলেটিভ প্রশ্ন, এগুলা ছাড়াও ডিরেক্টলি ফর্মুলা রিলেটেড কিছু প্রশ্ন আসে। অপশন হিসেবে ফর্মুলাই থাকে বা ফর্মুলার ওই ধরো একটা রাশি এদিকে একটা রাশি ওদিকে, ওরকম রূপান্তরিত রূপ আর কি, এগুলা আসে। তাহলে ফর্মুলাগুলো যদি তোমার চোখের সামনে ভাসে, তাহলে ওই রূপান্তরিত রূপগুলা, ধরো এফ ইকুয়ালস এম এ, তাহলে এম ইকুয়ালস কি এফ বাই এ, এরকম আর কি। তাহলে নিচের কোনটা নিউটনের গতিসূত্রকে সমর্থন করে বা বলের সূত্রকে সমর্থন করে? হ্যাঁ, যে এম ইকুয়ালস এফ বাই এ, এইরকম। তাহলে ওইখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সো এই ধরনের অঙ্কগুলা, এগুলো হচ্ছে সূত্র জানা থাকলে খুব ইজিলি পারা যায়। সো এইভাবে তুমি যদি আগাও প্র্যাকটিস করো কোন একটা কোশ্চেন ব্যাংক কিংবা হচ্ছে টেস্ট পেপার ধরে, তাহলে ওই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে তোমার খুব ধরো আইডিয়া হয়ে যাবে। মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে শখানেক করে অবজেক্টিভ তুমি যদি হচ্ছে সলভ করে ফেলতে পারো শুরুতেই, তাহলে দেখবা এরপরে যতই দেখ তোমার ওই কয়েকটার ভিতরেই ঘুরে ফিরে পড়ে যায়, বা হচ্ছে ওই ক্যাটাগরির ভিতরেই ঘুরে ফিরে বারবার রিপিট হয়। তাহলে এটা যেটা বললাম এটা হচ্ছে খুব সংক্ষেপ। আর এরপরে আরো অ্যাডভান্স টেকনিক কি আছে না, ক্যালকুলেশন টেকনিক, যে আমি হচ্ছে হয়তো পুরা অঙ্কটা সলভ করব না, কিন্তু হয়তো ওই অপশনে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলা বসায় বসায় আমি মান চেক করতে পারবো। এরকম তো তোমরাও করো অনেক সময়। সো ওই চেকিংটা কত দ্রুত করা যায় এইটা। আবার হচ্ছে ক্যালকুলেশন গুলা খুব ফাস্ট কেমনে করা যায়। অনেক অঙ্ক আছে ক্যালকুলেশন আসলে করাই লাগে না, বুঝলে এমনিই অ্যান্সার বের করা যায়, তাই না? ওই ধরনের। তো এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তৈরি হয়, ইনটিউশন তৈরি হয়। তো খুব সংক্ষেপে বললাম আর কি। ওকে, আচ্ছা, সিকিউ সলভ করার জন্য শুধু বোর্ড করলেই হবে কিনা? বোর্ড তো অবশ্যই তোমাকে করতে হবেই। এর পাশাপাশি আমি বলবো এই যে বিভিন্ন কলেজগুলোর যে প্রশ্ন, স্বনামধন্য কলেজগুলোর যে প্রশ্ন, এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য খুবই হেল্পফুল হবে। সেইটার অনেক প্রশ্ন অলরেডি আমরা কিন্তু তোমাদের স্লাইডেই করাই, বিভিন্ন কলেজের হয়তো সবসময় নাম লেখা থাকে না, বাট স্টিল তুমি নিজে একবার যদি হচ্ছে জাস্ট টেস্ট পেপারটা খুলে দেখো, অনেক উপকার হবে। ওকে, আচ্ছা, এই প্রবলেমটা দেখি। বলছে একটা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য 5i 3j 2k এটা দ্বারা প্রকাশিত। আর ওই ক্ষেত্রে বলছে ওয়াই জেড তলে 200 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের ভিতর দিয়ে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। তাহলে ওয়াই জেড তল মানে কি? তাহলে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এটা একটু এঁকে ফেলি।
তাহলে এই যে আমাদের এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই যে এরকম, এটা যদি আমাদের এক্স হয়, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে ওয়াই জেড তল কোনটা? এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই আর হচ্ছে প্লাস জেড মাইনাস জেড, এই সবটুকু নিয়ে যেই তলটা, তার মানে এই তলের মধ্যে যে এগুলা থাকবে, ওয়াই জেড তল মানে এই যে জেড গুলা নিচ্ছি, তারপর হচ্ছে এই ওয়াই গুলা নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের তাহলে ওয়াই জেড তল, এই যে ডট ডট দিয়ে আমরা যেই তলটা বানাইলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই জেড তল। তাহলে ওয়াই জেড তলের তল ভেক্টর কোন দিকে হবে? ওয়াই জেড তলের উপরে লম্ব, তাহলে ওয়াই জেড তলের এই তল ভেক্টরের দিক হচ্ছে এক্স অক্ষের দিকে। তাহলে এখানে আমরা হচ্ছে ওয়াই জেড তলের যে ক্ষেত্রফল 200 মিটার স্কোয়ার বলছে, তাহলে হচ্ছে তল ভেক্টর এ ইকুয়ালস হচ্ছে 200 আই। 200 আই, আই কেন? কারণ এক্স হচ্ছে এদিকে। তাহলে আমি এক্স এদিকে দিছি, ওয়াই এদিকে দিছি, জেড তাহলে বাইরে আমার দিকে দিলাম কেন? ডানহাতি নিয়ম। এই যে এক্স থেকে ওয়াই এর দিকে ডান হাতের 4 আঙ্গুল ঘুরাইলে বুড়ো আঙ্গুল কি বাইরের দিকে আসে। সো এই জন্য হচ্ছে এই যে জেড হচ্ছে আমার দিকে, বাইরের দিকে। তো এটা হচ্ছে আমাদের ওয়াই আর জেড মিলে এই ওয়াই জেড তল, তার উপরে লম্ব হচ্ছে এক্স অর্থাৎ আই এর দিকে। তাহলে এই তল ভেক্টর পাওয়া গেছে। আর ই তো হচ্ছে প্রশ্নে আগেই দিয়ে দিছে, 5i প্লাস 3j প্লাস 2k। এখন বলছে তড়িৎ ফ্লাক্স বের করতে। তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই ই ইকুয়ালস আমরা কি জানি লিখতাম, ই ডট এ। ডট করার নিয়ম কি? আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করতে হবে। তাহলে 200-র সাথে 5, তাহলে 200 × 5। আচ্ছা, জে সহগের সাথে জে সহগ, জে সহগ এখানে 3 আছে, এখানে কি জে আছে? নাই তো। আবার এখানে কে এর সহগ আছে হচ্ছে 2, এখানে কি কে আছে? নাই তো, তাহলে শূন্য। তাহলে শুধু 200 × 5 এইটাই। তাহলে এখানে চলে আসতেছে হচ্ছে 1000, 1000 চলে আসতেছে। এইটাই, আর কিছু না। আর আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি ছিল? নিউটন পার কুলম্ব। আর আমাদের এইটার ইউনিট কি? মিটার স্কয়ার। তাহলে হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব, এইটাকেই আমরা বলবো ইলেকট্রিক ফিল্ডের ইউনিট বা একক। বুঝতে পারছো না? ওকে। আচ্ছা, সৌরভ বলছো যে তার মানে বক্রতলের যে কোনো দিকে তল ভেক্টর শূন্য, এটাকে আমি বলছি বক্রতলের যে কোনো দিকে তল ভেক্টর শূন্য? জীবনও তো বলি নাই। তাহলে বক্রতলের যে কোনো জায়গায় তল ভেক্টর, মানে তল ভেক্টর তুমি যেখানেই আঁকো, বক্রতল হোক সমতল হোক, ওই পয়েন্টে ওই তলের উপরে লম্ব, ঠিক আছে? কিন্তু তুমি যদি ফ্লাক্স বলো, তাহলে ফ্লাক্সটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? যখন যেখানে তল ভেক্টর যেদিকে আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে, ওই তল ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডট করতে হয়, ডট। যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে তো জিরো হবেই, এইটা। তাহলে ওই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। বক্রতলের লম্ব বরাবর তল ভেক্টর থাকে, রাইট? বা সমতলেরও, যে কোনো তলেরই লম্ব বরাবর তার তল ভেক্টর থাকে। তো সমতল হইলে একটা তল ভেক্টর দিয়ে তুমি পুরা তলটাকে বুঝাইতে পারো। আর বক্রতল হইলে ওটার প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল ভেক্টর দিয়ে দিয়ে তোমাকে বুঝাইতে হবে। বুঝতে পারছো না জিনিসটা? এইটাই। ওকে, তাহলে আপাতত এইটুকু পর্যন্ত আমরা দেখলাম। তাহলে আজকে এইটুকু পর্যন্তই থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গাউসের সূত্রটা দিয়ে কি কি করা যায়, অ্যাপ্লিকেশন বেসড, এগুলা দেখবো মেইনলি। তো গাউসের সূত্রটা আসলে লাগে কেন? আমরা কুলম্বের সূত্র দিয়ে বিন্দু চার্জের জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য টাবল্য এগুলো বের করতে পারতাম, তাই না? কিন্তু যদি বিস্তৃত বস্তু হয়, লম্বা একটা মনে করো লাঠি, কিংবা হচ্ছে গোল একটা রিং, এগুলোর জন্য তখন আর কুলম্বের সূত্র দিয়ে আমরা সহজে বের করতে পারি না। হ্যাঁ, কুলম্বের সূত্র দিয়েও যে করা যায় না তা না, ইন্টিগ্রেশন চলে আসে। বাট গাউসের সূত্র দিয়ে করলে, যে লম্বা তার যেটার মধ্যে হচ্ছে আহ কি বলা যায়, সুষমভাবে চার্জ দেওয়া আছে, কিংবা একটা গোলক, কিংবা হচ্ছে একটা তল, তল জুড়ে হচ্ছে অসীম ভাবে চার্জ দেওয়া আছে, সো এগুলোর জন্য হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে গাউসের সূত্রটা ইউজ করি, খুবই হেল্পফুল। তো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এটার ডিপ ডাইভ দিব, এটার সাথে কুলম্বের সূত্র মিলায় মিলায় পড়বো, এবং কিছু বিশেষ ক্ষেত্র দেখব, যেগুলো হচ্ছে টিপিক্যালি ধরো হচ্ছে মানে কুলম্বের সূত্র দিয়ে সলভ করা যায় না, বা ইন্টিগ্রেশন দিয়ে করতে গেলেও একটু জটিল। সো ওই ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো আর কি। ঠিক আছে? ওকে, ঠিক আছে।
আর কিছু বাকি নাই আপাতত। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।